আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি 47তম বিসিএস এবং যারা আমাদের লিটারেচার পেইড ব্যাচ যুক্ত আছেন তাদের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এলিজাবেথের পিরিয়ড কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা? যদি শোনা যেয়ে থাকে একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আমাকে শোনা যেয়ে থাকলে একটু ক্লিয়ার লিখে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আরমিন আক্তার সালাম জানিয়েছেন। মোহাম্মদ ইমরান, জি ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা? যদি শোনা যেয়ে থাকে একটু কমেন্টস করে ক্লিয়ার লিখে জানাবেন। এখনই আমাদের ক্লাসটি শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সিয়াম খন্দকার লিখেছেন ক্লিয়ার, মাহিদি হাসান লিখেছেন ক্লিয়ার, মোহাম্মদ ইমরান। আচ্ছা, সালাম জানাচ্ছি, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। আমি একটু লাস্ট ক্লাসে আপনাদের একটু স্মরণ করে দিতে যাচ্ছি। তো লিটারেচার লাস্ট ক্লাসে আমি উইলিয়াম শেক্সপিয়ার শেষ করেছিলাম, এবং উইলিয়াম শেক্সপিয়ার শেষ করার পরে বলেছিলাম যে এলিজাবেথান পিরিয়ড থেকে উইলিয়াম শেক্সপিয়ার এমন একটা টপিক যেখান থেকে আসলে 2 থেকে 3 মার্কসের প্রশ্ন থেকে থাকে। এবং বিসিএস এ যে কয়টা হেভিওয়েট পিরিয়ড পিরিয়ড আছে, যেমন আসলে এলিজাবেথান পিরিয়ড, আমরা পরে পাবো রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, পোস্ট মডার্ন, মডার্ন পিরিয়ড। তার সবগুলো পিরিয়ডের মধ্যে মধ্যে আসলে যেটাকে গোল্ডেন পিরিয়ড বলা হয় সেটা হচ্ছে এলিজাবেথান পিরিয়ডকে সোনালী অধ্যায় পড়িয়েছিলাম। তো এখান থেকে কিন্তু বিসিএস এ প্রশ্ন বেশি এসে থাকে। এবং এই এলিজাবেথান পিরিয়ডে যে সমস্ত কবি সাহিত্যিক আছে বেশিরভাগই মূলত আসলে ড্রামা কেন্দ্রিক। তারা আসলে ড্রামার জন্য বিখ্যাত হয়েছিলেন। তো এলিজাবেথান পিরিয়ডের সেই কথাগুলো একটু মনে করে দিচ্ছি। অর্থাৎ রানী এলিজাবেথের নামেই কিন্তু আমাদের এই এলিজাবেথান পিরিয়ডের নামকরণটা হয়। আর তো রানী এলিজাবেথ একটা অর্থাৎ তিনি যখন রাজ্য পরিচালনা করতেন ইংল্যান্ডে, তখন কিন্তু তার একটা বিনোদনের একটা মাধ্যম ছিল এই বিভিন্ন ধরনের আসলে ড্রামাটিস্ট। অর্থাৎ এলিজাবেথান পিরিয়ডে যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার, আজকে আমরা ক্রিস্টোফার মার্লোকে পড়বো। আমরা ফ্রান্সিস বেকনকে পাবো আজকে। এবং উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লো একটু মানে বয়সের দিক থেকে একটু আসলে বেশি মানে ইয়াং ছিলেন না। তারা বয়সের দিক থেকে আসলে একটু বেশি বয়স্ক ছিলেন। মানে তারা অনেক অভিজ্ঞ ড্রামাটিস্ট ছিলেন, এবং সে অভিজ্ঞ ড্রামাটিস্টের পদাবলম্বন করে লন্ডনে আসলে কিছু তরুণ ড্রামাটিস্ট চলে আসে, এবং তারাও কিন্তু আমাদের এই রানী এলিজাবেথের প্রিয় পাত্র হয়ে ওঠেন। এবং এক সময় কি হয় যে যখন উইলিয়াম শেক্সপিয়ার, ক্রিস্টোফার মার্লোর মতো সাহিত্যিকরা, অভিজ্ঞ সাহিত্যিকরা যখন আমাদের এলিজাবেথের মানে রানী এলিজাবেথের সামনে যখন তারা ড্রামা স্টেজ করা শুরু করে, আর ড্রামা যখন মঞ্চন করা শুরু করে, তারই পাশাপাশি কিন্তু এই লন্ডনের তরুণ যারা ড্রামাটিস্ট ছিলেন তাদেরকে আমরা এখন পড়বো। তারাও কিন্তু আমাদের রানী এলিজাবেথের সামনে ড্রামা মঞ্চ ড্রামা স্টেজ করা শুরু করে। তো এই যে তরুণ সাহিত্য, তরুণ লন্ডনের যে একদল তরুণ ড্রামাটিস্ট ছিল, এই তরুণ ড্রামাটিস্ট মানে সকলকে, অর্থাৎ যারা তরুণ ড্রামাটিস্ট ছিল, ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার, সকলকে একটা নামে অভিধেয় করা হতো, একটা দল হিসেবে গণ্য করা হতো। এবং সেই দলটাকে আসলে বলা হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইটস, দ্য ইউনিভার্সিটি উইটস। তো বিসিএস এ কিন্তু প্রশ্ন আসতে পারে যে দ্য ইউনিভার্সিটি উইটস আসলে কাদের বলা হয়। আর সেখানে 4টা অপশন থাকতে পারে, এবং সেই অপশনের মধ্যে থেকে আপনাকে বুঝে নিতে হবে যে ইউনিভার্সিটি উইটস মানে কিন্তু সে এলিজাবেথান পিরিয়ডের লন্ডনের তরুণ ড্রামাটিস্ট, যাদের কাজই হচ্ছে মানে নতুন নতুন ড্রামা তৈরি রচনা করা এবং মানুষদেরকে বিনোদন দেওয়া। আচ্ছা, তো তার ভিতরে আমাদের দ্য ইউনিভার্সিটি উইটস এর প্রথম কবি যার নাম হচ্ছে থমাস ন্যাশ। এই থমাস ন্যাশ কিন্তু তার একটা বিখ্যাত ড্রামা আছে, যে ড্রামার নাম হচ্ছে দ্য আনফরচুনেট ট্রাভেলার। মানে মানে হচ্ছে এক দুর্ভাগা একজন ট্রাভেলার। অর্থাৎ দেখা যায় যে এখানে যে একজন ট্রাভেলার, তিনি বিভিন্ন জায়গায় আসলে ট্রাভেল করতে যান, এবং আহ, যারা যারা আসলে ট্রাভেল করে বেড়ান তাদের কিন্তু আসলে ভাগ্য সহায় যদি না হয়, দেখা যায় যে তিনি যে জায়গায় গিয়েছেন সেখানে দেখা যায় যে তার ভাগ্য যদি সহায় না থাকে, তিনি চেয়েছেন রোদ, সেখানে যেয়ে দেখেন বৃষ্টি, কিংবা তিনি চেয়েছেন যে আমি একটা বৃষ্টি স্নাত ওয়েদার আমি উপভোগ করব, সেখানে দেখা যায় যে রোদ উঠে পড়েছে। তো একটা উপমা দিয়ে বোঝালাম। তো সে একজন আনফরচুনেট ট্রাভেলার, অর্থাৎ যার আসলে কি কি ট্রাভেল করতে গিয়ে তার আসলে কি কি দুর্ভাগ্য দৈনন্দিন দশা হয়েছিল, সেগুলো নিয়ে কিন্তু আমাদের চমৎকার একটা
ড্রামা রচনা করেছিলেন আমাদের থমাস ন্যাশ। তো এটা কিন্তু বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার যদি আমরা আসি জর্জ পিল। আচ্ছা, জর্জ পিলের একটা বিখ্যাত ড্রামা, এই আবারও বলছি, আমরা এই ইউনিভার্সিটি উইটস এর সকল যাদের কাজগুলো এখন পড়বো, যেমন থমাস ন্যাশ, জর্জ পিল, থমাস লস, থমাস কিট, সুন্দরভাবে লেখা আছে। এই চারজনই কিন্তু ছিলেন মূলত আসলে ড্রামাটিস্ট, লন্ডনের তরুণ ড্রামাটিস্ট, এবং তাদের সকল কিছু কিন্তু আসলে ড্রামা বা নাটক। যেমন দ্য অ্যারাইনমেন্ট অফ প্যারিস, এটা কিন্তু একটা ড্রামা, আমি টিক দিয়ে বুঝিয়ে দিয়েছি, এটা কিন্তু ড্রামা। আচ্ছা, দ্য অ্যারাইনমেন্ট অফ প্যারিস, তার একটা বিখ্যাত ড্রামা ছিল হচ্ছে দ্য অ্যারাইনমেন্ট অফ প্যারিস, অর্থাৎ ফ্রান্সের প্যারিস শহরের যে আসলে দোষগুণ, সেই দোষগুণটা আসলে মূলত সামাজিক অবস্থা, প্যারিসের যে রাজনৈতিক অবস্থা, সকল কিছু মিলিয়ে কিন্তু প্যারিসের মধ্যে কিছু নেগেটিভ দিক দেখা যায়। যেমন আমি যদি ঢাকার কথা বলি, ঢাকাতে কিন্তু আপনি এখন চাইলে আপনি কমপক্ষে 100 পয়েন্ট রেডি করতে পারবেন ঢাকার জন্য, যেগুলো আসলে নেতিবাচক বেশিরভাগই যাবে। যেমন ঢাকা শহরে আসলে প্রচুর জ্যাম, ঢাকা শহরে অনেক মানুষ অনেক বেশি, এবং ঢাকা শহরের মানুষ আসলে অনেক বেকারও আছে, এরকম কিন্তু অনেক অনেক পয়েন্ট আপনি বলতে পারবেন। তো তৎকালীন সমাজে আসলে প্যারিসের যে সমস্ত আসলে দোষগুণ ছিল, কিংবা প্যারিসের আসলে প্যারিসের সামাজিক এবং রাজনৈতিক অবস্থা মিলিয়ে প্যারিস শহরের ভেতরে যেগুলো আসলে নেতিবাচক ইতিবাচক দিক, সকল কিছু কিন্তু ফুটিয়ে তুলেছিলেন আমাদের এই জর্জ পিল তার এই দ্য অ্যারাইনমেন্ট অফ প্যারিস এই ড্রামাতে। আচ্ছা, এবার যদি আমরা আসি থমাস লজের আর একটা বিখ্যাত ড্রামা, থমাস লজের একটা বিখ্যাত ড্রামা, যে ড্রামার নাম হচ্ছে গোল্ডেন লিগাসি। তার আরেকটা, তারা থমাস লজের একটা বিখ্যাত ড্রামা। আচ্ছা, তো লিগাসি মানে হচ্ছে মূলত আসলে উত্তরাধিকার। তো উত্তরাধিকার নিয়ে আসলে কি কি ঘটেছিল, তো ড্রামাতে কিন্তু অনেক কিছুই মঞ্চায়ন করা যায়, সেগুলোর থিমই ছিল আসলে উত্তরাধিকার নিয়ে কোনো কিছু একটা। তো সেটা কিন্তু আসলে গোল্ডেন লিগাসি এই ড্রামাটা রচনা করেছিলেন আমাদের থমাস লজ। এবং যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে থমাস কিড থেকে, এটা কোনো একটা বিসিএস কিন্তু এটা এসেছিল। তো থমাস কিডের একটা বিখ্যাত ড্রামা আছে, সেই ড্রামার নাম হচ্ছে দ্য স্প্যানিশ ট্রাজেডি। তো সেখানে কিন্তু আবার প্রেমের বিষয়গুলো আমরা দেখতে পাই। তো দ্য স্প্যানিশ ট্রাজেডিতে আসলে যে সমস্ত মানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার বা কেন্দ্রীয় চরিত্র যারা আছে, আমি কিন্তু এখানে লিখেছি। যেমন এখানে থাকে হচ্ছে, আমরা 1 নম্বর পাবো হচ্ছে বালথাজার, যিনি ছিলেন হচ্ছে এই দ্য স্প্যানিশ ট্রাজেডি এই ড্রামার আসলে তিনি রাজপুত্র ছিলেন। এবং তার সাথে যে এই রাজপুত্রের পাশাপাশি কিন্তু একটা নায়িকা লাগে একটা ড্রামার। আপনি যখন কোনো একটা মুভি বা নাটক দেখতে যাবেন, তখনই দেখবেন যে নায়কের পাশাপাশি কিন্তু নায়িকাও থাকে। তেমনই ভাবে কিন্তু আমাদের এই ব্যালথেজার পাশাপাশি বেলিম পারে, তিনি কিন্তু আমাদের এই দ্য স্প্যানিশ ট্র্যাজেডির এখানকার তিনি কিন্তু আসলে নায়িকা ছিলেন। আচ্ছা, এখানে ছিলেন হচ্ছে ডন আন্দ্রিয়া, যুবক, এবং তার পাশাপাশি আর একজন আসে আমাদের, তিনি হচ্ছে পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র, যার নাম ছিল হচ্ছে হোরেশিও। পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র, যার নাম ছিল হচ্ছে হোরেশিও, তিনিও কিন্তু আমাদের এখানে একটু পরে আসলে এই কেন্দ্রীয় চরিত্রে যুক্ত হবেন। আচ্ছা, তো দেখা যায় যে এই দ্য স্প্যানিশ ট্র্যাজেডি এই ড্রামাতে দেখা যায় যে বেলিম পেরিয়া নামে একটা নায়িকা ছিল। সেই নায়িকা আসলে অত্যাধিক সুন্দরী, মানে সে এমন, তার আসলে রূপে সৌন্দর্যে তিনি এতটাই লাবণ্যময়, তিনি যে কোনো পুরুষকে আসলে আকৃষ্ট করতে পারতেন। তো এই বেলেম পেরার কিন্তু প্রেমে পড়ে যান আমাদের রাজপুত্র বেলথাজা। তো দেখবেন যে অনেক মেয়েরা আছে, যে সব মেয়েরা তো আসলে সমান হয় না। অনেক মেয়েরা আছে যারা মানে আহ, যাদের আসলে মূল উদ্দেশ্য থাকে, যা পুরুষের টাকা পয়সা থাকবে, টাকা পয়সা থাকলে বা পাওয়ার ক্ষমতা থাকলে তাদের গলায় ঝুলে পড়বে। আর যারা দেখা যায় যে না, সে আবার এমনও মেয়ে আছে যে তারা আসলে টাকা পয়সা চায় না, তারা আসলে মূলত পুরুষের প্রকৃত ভালোবাসাটা চায়। তো বেলেম পেরিয়া তিনি এই রাজপুত্র, যেহেতু আসলে তিনি অনেক সম্পত্তির মালিক ছিলেন, স্বভাবতে থাকবে। তো বেলেম পেরিয়া কিন্তু এই বেলথাজের রাজপুত্র যে আসলে তাকে ভালোবাসতো এবং তাকে যে আসলে বিয়ে করতে চায়, এটা কিন্তু আমাদের এই বেলেম পেরিয়া তার প্রপোজালটা কিন্তু রেফিউজ বা প্রত্যাখ্যান করে দেয়। আচ্ছা, আহমেদ সুমন লিখেছেন, ভাই আজকে পার্টস অফ স্পিচ পার্ট 2 এর ক্লাস ছিল না। না, আজকে তো আপনি তো মেবি রুটিনই জানেন না, আমাদের তো রুটিন দেওয়া আছে, আমাদের কিন্তু রুটিন অনুযায়ী আমরা যাচ্ছি। আমাদের হচ্ছে আহ বুধ এবং বৃহস্পতিবার, সরি মঙ্গল এবং বুধবার 2 দিন হচ্ছে আমাদের ইংরেজি গ্রামার, আর বৃহস্পতি এবং শুক্রবার 2 দিন হচ্ছে ইংরেজি সাহিত্য। আচ্ছা, যেখানে আমি ছিলাম, তো এখানে দেখা যায় যে বেলিম পেরিয়া যিনি নায়িকা, তিনি কিন্তু আমাদের রাজপুত্র বেলথাজের তার যে প্রস্তাবটা, যে বিয়ে করার প্রস্তাব বা ভালোবাসার যে প্রস্তাব, সেই প্রস্তাবটা কিন্তু তিনি রেফিউজ করেছিলেন। তো রেফিউজ করার মূলত কারণ ছিল এই বেলেম পিরা, তিনি একটা নর্মাল একটা যুবক, তিনি মানে রাজপুতের মতো অতটা সম্ভ্রান্ত পরিবারের লোক না, তিনি একজন যুবক ছিলেন ওই রাজ্যে, তার নাম ছিল হচ্ছে ডন আন্দ্রিয়া। তো বেলেম পিরা হচ্ছে এই রাজপুত্রের প্রস্তাবটা প্রত্যাখ্যান করার মেইন কারণ ছিল হচ্ছে এই বেলিম পিরার ডন আন্দ্রিয়া নামক আরেকটা যুবককে সে আসলে খুব ভালোবাসতো, এবং সে
ভালোবাসার দিক থেকে চেয়েছে যে টাকা পয়সা আসলে মেন উদ্দেশ্য না, আমি আসলে পুরুষের প্রকৃত ভালোবাসা পেতে চাই, এবং সেখান থেকে কিন্তু তিনি ডন আন্দ্রিয়াকে ভালোবাসতেন। তো বালথাজার রাজপুত্র কিন্তু তিনি আসলে জানতে পারেন যে এই ডন আন্দ্রিয়া হচ্ছে আমার পথের কাঁটা, একে যদি সরে দিতে পারি তাহলে বেলিম্পেরের সাথে আমারই বিবাহ হবে। তো তখন কিন্তু তিনি এই ডন আন্দ্রিয়া অর্থাৎ বেলিম্পেরা যাকে মূলত ভালোবাসে তাকে কিন্তু আমাদের এই বেলথাজার মানে এই রাজপুতরা কিন্তু আসলে হত্যা করে ফেলে। তো হত্যা করার ফলে আরো উল্টো রিয়াকশন হয়েছে। তো বেলিম্পেরা দেখা যায় যে যেহেতু বেলিম্পেরা জানতে পেরেছে যে ডন আন্দ্রিয়াকে হত্যা করার মূল কারণ হচ্ছে যে বালথাজার তিনি আমাকে ভালোবাসে, এবং সে প্রতিশোধ পরায়ণ হয়ে তিনি আসলে ডন আন্দ্রিয়াকে হত্যা করেছে। তো বেলিম্পেরা তখনও তাকে আসলে রিফিউজ করে যে না, তুমি আমার লাভারকে হত্যা করেছো, আমি তোমার কাছে আমি আমি তোমার সাথে আমি তোমার প্রপোজাল এখন অ্যাকসেপ্ট করব না। তো দেখা যায় যে পার্শ্ববর্তী রাজ্যে আর একটা রাজপুত্র হরেশীয় তিনিও এই বেলেম্পিরা নায়িকার দিকে তিনি আসলে নজর দেন, এবং তিনিও এই বেলেম্পিরাকে আসলে প্রস্তাব পাঠান। তো বেলেম্পিরা যখন দেখেছে যে ডন ডন আন্দ্রিয়া তার মানে তার সাবেক যে প্রেমিক তাকে যেহেতু আমাদের বালথাজার হত্যা করেছে, তো বালথাজারের কাছে কোনোভাবে যাওয়া যাবে না। তিনি কিন্তু তার পার্শ্ববর্তী রাজ্যের যে রাজপুত্র যার নাম ছিল যে হরেশীয়, সে হরেশীয়র প্রেমের প্রস্তাবে কিন্তু আমাদের বেলেম্পিরা রাজি হয়ে গিয়েছিল। তো বালথাজার মনে করলো যা শালার, এবার ডন আন্দ্রিয়াকে যেহেতু হত্যা করলাম, আমার যে করে হোক বেলিম্পিরেকে আসলে পেতেই হবে আমার মানে লাভার হিসেবে, আমার প্রেমিকা হিসেবে। এই পার্শ্ববর্তী রাজ্যে যে হরেশু, একেও আমি যদি এখন দুনিয়া থেকে খতম করে দিই তাহলে আমার রাজ্যটা আমার মানে আমার যে ভালোবাসার মানুষটা বেলিম্পিরে আমি তাকে কিন্তু পেয়ে যাব। তো তিনি ডন আন্দ্রিয়াকে যেরকম ভাবে আসলে হত্যা করেছিলেন তেমনি ভাবে কিন্তু তিনি হরেশিওকে আসলে তিনি তখন আবার হত্যা করলেন। এভাবেই কিন্তু আমাদের গড়ে আমার সামনে এগোতে থাকে দ্য স্প্যানিশ ট্রাজেডি নামে ট্রাজেডি টাইপের একটা ড্রামা, যার রচয়িতা কিন্তু ছিলেন আমাদের থমাস কিড, এবং শেষ পর্যন্ত কিন্তু এটা একটা ট্রাজেডি, একটা মর্মান্তিক রূপে কিন্তু এটা আসলে শেষ হয়ে যায়। তো বিসিএস এ কিন্তু আসলে এটা এখান থেকে প্রশ্ন অনেক ভাবে আসতে পারে যে দ্য স্প্যানিশ ট্রাজেডি এটা আসলে কার রচনা। উত্তর হচ্ছে থমাস কিডের, এবং এটা হচ্ছে একটা ড্রামা বা নাটক, এবং রচনা হয়েছিল এলিজাবেথান পিরিয়ডে। বিসিএস এ আসলে কি হয় প্রশ্ন আসবে এটা কেউ বলতে পারে না, তবে বিসিএস যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আপনি যদি এই বিষয়গুলো মনে রাখতে পারেন হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা করবে। তো সাপোজ আপনি জানলেন যে স্প্যানিশ ট্রাজেডির রচয়িতা হচ্ছে থমাস কিড, মানে সাপোজ ধরেন যে গত বিসিএস এটা এসেছিল, তো সামনের বিসিএস এই জিনিসটা ঘুরিয়ে দিল যে দ্য স্প্যানিশ ট্রাজেডি আসলে কোন টাইপের রচনা, এটা কি আসলে ড্রামা, এটা কি আসলে নোভেল উপন্যাস, নাকি এটা আসলে কোনো ধরনের পোয়েট্রি বা কাব্য, এরকম টাইপের কিন্তু প্রশ্ন দিবে। এবং যদি প্রশ্ন একটু বেশি কঠিন করে তাহলে ভিতরে চলে যাবে যে দ্য স্প্যানিশ ট্রাজেডিতে ভেতরে আসলে যারা চরিত্রে রয়েছেন। তো দেখবেন 4 লক্ষ পরীক্ষা দিলে মানে পরীক্ষা যদি 4 লক্ষ পরীক্ষার্থী বিসিএস দেয়, 4 লক্ষের মধ্যে কমপক্ষে 3 লক্ষই জানবে না যে এই দ্য স্প্যানিশ ট্রাজেডিতে এই বালথেজার বেলিম্পেরিয়া ডন আন্দ্রিয়া কিংবা হরিশ্বর মতো চরিত্র আছে, এগুলো কিন্তু 3 লাখই জানবে না। যদি বেশি প্রশ্ন কঠিন করে থাকে তাহলে কিন্তু এখান থেকে প্রশ্নের পসিবিলিটি আছে। আচ্ছা, তো দা ইউনিভার্সিটি উইথস এই টপিকটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছি আরমিন আক্তার, তাহসিন সরকার, শাহিনা মাহমুদ, মাহাদি হাসান, ফারহানা, সুমি, নিসা রহমান, মোহাম্মদ ইমরান, এমডি সাইফুল ইসলাম, তানভীর রহমান লিখেছেন ক্লিয়ার। আচ্ছা, সিয়াম খন্দকার লিখেছেন রবার্ট গ্রিন কি ইউনিভার্সিটি উইটের মধ্যে আছে? রবার্ট গ্রিনটা আসলে এতটা ইম্পর্টেন্ট না। তো যেগুলো আসলে ইম্পর্টেন্ট না সেগুলো পড়ার কোনো ধরনের যৌক্তিকতা নেই, এই ইউনিভার্সিটি উইট থেকে এগুলো পড়লেই হবে।
আচ্ছা, ফারহানা সুমি লিখেছেন স্যার লেকচার বুকটা কবে পাবো? আচ্ছা, লেকচার বুকটা আমি গতকালও বলেছি যে আমরা কিন্তু লেকচার বইটা পাঠিয়ে দিয়েছি। আমাদের বিজয় দিবসের ছুটির কারণে আমাদের একটু লেট হলো। আমরা কিন্তু প্রথম ধাপে লেকচার বইগুলো পাঠিয়ে দিয়েছি। অনেকে কিন্তু এই ব্যাচে কিন্তু 200+ শিক্ষার্থী আছেন, অনেকে কিন্তু লেকচার শিট পেয়ে গিয়েছেন, এবং যারা পাননি আমাদের কিন্তু আজকে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটু দু একদিন একটু ধৈর্য ধারণ করেন। সুন্দরবন কুরিয়ারে পাঠানো হয়েছে, আপনার দু একদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমাদের এই 16 ডিসেম্বর বন্ধের কারণে একটু দেরি হয়ে গেছে, নাহলে আমরা গত সপ্তাহে সবাইকে দিয়ে দিতে পারতাম। আচ্ছা। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমার পরবর্তী সাহিত্যিকে। আচ্ছা, এবার যার নাম আমরা দেখবো তার নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস, তার নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন। আচ্ছা, তো আমরা যে মূলত আসলে এসে লিখে থাকি, যেটা আসলে কম্পোজিশনের আসলে একটু বড় রূপ, মানে এসে মানে রচনা, সে এসে ধারণাটা কিন্তু আসলে মূলত ফ্রান্সিস এই বেকনই কিন্তু দিয়েছিলেন। এই জন্য কিন্তু তাকে আসলে মূলত ফাদার অফ ইংলিশ এসে, অর্থাৎ ইংরেজি প্রবন্ধের আসলে জনক বা এসের জনক কিন্তু আসলে তাকে বলা হয়, অর্থাৎ ফাদার অফ ইংলিশ এসে। ফাদার অফ ইংলিশ এসে কিংবা আসলে এসের যে জনক, সে এসের জনক কিন্তু আসলে ফ্রান্সিস বেকনকে বলা হয়ে থাকে। আচ্ছা, তো তিনিও কিন্তু একজন এলিজাবেথ পিরিয়ডের একজন আসলে কবি ছিলেন বলা যায়। এবং তার সাহিত্য রচনার মূল থিমই কিন্তু ছিল আসলে মানে রচনা টাইপের বিষয়ধর্মী বিষয়গুলো আসলে তার রচনা করা। তার আসলে সাহিত্য করার মূল থিম ছিল। এবং তিনি কিছু আসলে কোটেশন বলে গিয়েছে শিক্ষা দীক্ষা নিয়ে, যে কোটেশন গুলো কিন্তু বিসিএস এর জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে অর্থাৎ তিনি আসলে যে প্রবন্ধটি সবচেয়ে বেশি আসলে লেখাপড়ার কথা বলেছেন, সেই প্রবন্ধটির নাম হচ্ছে অফ স্টাডিজ। অফ স্টাডিজ, যেটা হলো তার একটা বিখ্যাত এসে হচ্ছে অফ স্টাডিজ। এবং এখানে তিনি মূলত আসলে শিক্ষার দীক্ষার যে উদ্দেশ্য, আমরা যে আসলে লেখাপড়া করি, আমাদের কোন সিস্টেমে লেখাপড়া করা উচিত, এবং লেখাপড়ার যে একমাত্র উদ্দেশ্য যে শুধুমাত্র আমাদের ক্যারিয়ারকে মানে বড় করা, এমনটা না। লেখাপড়া কিন্তু আসলে অন্য উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমাদের মনুষ্যত্বকে জাগ্রত করা। তো বাংলা সাহিত্যের যারা আসলে বিভিন্ন ধরনের সাহিত্যিক আছে, তারা আসলে যেরকম ভাবে মনুষ্যত্বের বিষয়গুলোকে বলেছেন, তাদের অনেক আগে কিন্তু আমাদের এই ফ্রান্সিস বেকন সেই শিক্ষার যে বিভিন্ন ধরনের দিক আছে, সেই দিকগুলো কিন্তু তিনি আমাদের এই অফ স্টাডিজ এই আহ, প্রবন্ধ কিন্তু তিনি আসলে ব্যাখ্যা করেছেন। এবং ঠিক তিনি এখানে আসলে কয়েকটা লাইন বলেছেন, সেটা কিন্তু বিশেষ জন্য খুব ইম্পর্টেন্ট। তিনি বলেছেন যে সাম বুকস আর টু বি টেস্টেড, সাম বুকস some books are to be tested, are to be tested, are to be tested, others to be shallowed, others to be shallowed, and some few to be chewed, and some few to be chewed and digested and digested. আচ্ছা, তো এই ফ্রান্সিস বেকন, যিনি আসলে ফাদার অফ ইংলিশ এসে বা ইংরেজি গদ্যের জনক বলা হয়, তিনি এই তার অফ স্টাডিজ এসে তে কিন্তু একটা বিখ্যাত উক্তি বলেছেন, যে উক্তিটা কিন্তু বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তিনি বলেছেন, তিনি যেহেতু আসলে শিক্ষা দীক্ষা নিয়ে আলোচনা করেছেন, অধ্যয়ন পঠন পাঠন নিয়ে আলোচনা করেছেন এই অফ স্টাডিজ এসে, তিনি আসলে সেখানে বলেছেন যে সাম বুকস আর টু বি টেস্টেড, যে আসলে আমাদের সব বইগুলো কিন্তু সমানভাবে আসলে পড়ার ধরনের কোনো ধরনের প্রয়োজনীয়তা আসলে নেই। তো দেখবেন যে যাদের ভেতরে সাহিত্যের বইগুলো পড়তে ভালো লাগে, তাদের তারা আসলে মন থেকে কিন্তু আসলে সাহিত্য পড়ে। এবং আপনি কোনো একটা বিষয় যখন আপনি একদম মন থেকে পড়বেন, আপনি যখন হৃদয় দিয়ে অনুভব করবেন, সেই পড়াটা কিন্তু আপনি খুব সহজে আত্মস্থ করতে পারবেন। আপনাকে যে পড়াটা আসলে জোর করে পড়ানো হয়, যে আপনাকে আসলে পড়তে হবে, আপনি যেমন সাপোজ কারো বিসিএস এর পড়া, বেশিরভাগই পড়া কিন্তু আসলে কারো ভালো লাগে না, আপনি কিন্তু অন কাইন্ড অফ নিজেকে জোর করে পড়ছেন, কারণ বিসিএস এর পড়া যদি আপনি না পড়েন, তাহলে কিন্তু আপনার দিন শেষে যে স্বপ্ন, সেটা আসলে পূরণ হবে না। এটা অন কাইন্ড অফ জোর করে পড়া পড়ে। কিন্তু দেখা যায় যে আপনাদের ভেতর অনেকে আছেন যে তারা আসলে
বিভিন্ন সাহিত্যিকদের আসলে সাহিত্যকর্ম আসলে পড়তে ভালোবাসেন, এবং সেই সাহিত্যকর্ম দেখা যায় যে বিসিএস এর পড়া আপনি মানে 3 বার পড়েও মনে রাখতে পারছেন না, কিন্তু একটা সাহিত্যকর্ম আপনি যদি একবার পড়েন, হৃদয় দিয়ে একবার পড়েন, মন থেকে পড়েন, আপনি কিন্তু খুব সহজেই সেটাকে উপলব্ধি মনে রাখতে পারবেন। তো এই হচ্ছে আমাদের পার্থক্য। এবং তিনি সেই দৃষ্টিকোণ থেকে আসলে বলেছেন যে সব বই কিন্তু সমানভাবে পড়ার আসলে প্রয়োজন হয় না। তিনি প্রথম সেন্টেন্সে বলেছেন সাম বুকস আর টু বি টেস্টেড, আসলে কিছু কিছু বই শুধুমাত্র স্বাদ নিতে হয়, এগুলো আসলে পুরোপুরি পড়ার দরকার নাই। আদার্স টু বি শ্যালোড, এবং কিছু কিছু বই আসলে পুরোপুরি মানে আত্মস্থ কিংবা আসলে গলাধঃকরণ করতে হয়। এন্ড সাম ফিউ টু বি চিউড এন্ড ডাইজেস্টেড, এবং কিছু কিছু বই আসলে এমন ভাবে আসলে হজম করতে হয়, এমন ভাবে আসলে চাবিয়ে চাবিয়ে হজম করতে হয় যে সেগুলো আপনি আর জীবনে কোনোদিন ভুলবেন না। এবং এই কথাগুলোর মেইন থিমই হচ্ছে যে আপনাকে আপনার ভিতর আসলে মনুষ্যত্ব জাগ্রত করতে। আপনি শুধুমাত্র যে অধ্যয়নের মাধ্যমে আপনি শুধুমাত্র আসলে চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করবেন এমনটা নয়। আপনি বিসিএস ক্যাডার হলেন আজকে থেকে 3-4 বছর পরে, আপনার ভেতরে যদি মনুষ্যত্ব না থাকে, আপনি যদি সেখানে ক্যাডার হওয়ার পর আপনি যদি মানুষের পাশে না দাঁড়ান, আপনার এই লেখাপড়া আসলে কোনো ধরনের মূল্য না। এটা আমার কথা না, মানে আমি তার কথাগুলো মানে বর্তমান প্রেক্ষাপট আলোকে বললাম যে আপনাকে অবশ্যই আগে কিন্তু আসলে অধ্যয়নের যে মূল কারণ সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মানুষ হতে হবে। সেই কথাগুলো কিন্তু আমাদের অফিস স্টাডিজ, এই ফ্রান্সিস বেকন কিন্তু অফিস স্টাডিজ এসএতে বলে গিয়েছেন। এবং তার ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিসিএস এ আসার মতো, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি শ্যালোড এন্ড সাম ফিউ টু বি চিউড এন্ড ডাইজেস্টেড। এই বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই খাতায় নোট করে রাখবেন। আচ্ছা, এবার তিনি আর একটা কথা বলেছেন যে রিডিং মেক্স এ ফুল ম্যান, রিডিং 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 মেক্স এ রিডিং মেক্স এ ফুল ম্যান মেক্স এ full man, reading makes a full man, conference a ready man and writing an exact man, and writing an exact man। তিনি আরেকটা কথা কিন্তু অফ স্টাডিজ এই এসেতে বলেছেন, সেটা হচ্ছে রিডিং মেক্স এ ফুল ম্যান, অর্থাৎ আপনি যখন আসলে রিডিং এর মধ্যে দিয়ে যাবেন সেটা কিন্তু আপনাকে পরিপূর্ণ মানুষ হিসেবে আসলে গড়ে তুলবে। আপনি যখন কনফারেন্সে রেডি ম্যান, আপনি যখন আসলে কনফারেন্সে যাবেন, সেখানে অনেক বিভিন্ন ধরনের নামি দামি প্রফেসররা সেখানে থাকে, কনফারেন্সে বক্তব্য দেয়, অনেক জ্ঞানী গুণী ব্যক্তি থাকে। আপনি যখন তাদের কনফারেন্সে তাদের বক্তব্যগুলো আপনি যখন শুনবেন, সেই বক্তব্যগুলো শোনার ফলে আপনার ভিতরে কিন্তু অনেক, আপনার মস্তিষ্কটা কিন্তু খুলে যাবে, এমন এমন নতুন নতুন আইডিয়া পাবেন, সেগুলো কিন্তু আপনি আপনার জীবনে কাজে লাগিয়ে অনেক উপরে যেতে পারবেন। এজন্য কিন্তু আসলে বলা হয় যে একটা কনফারেন্স কিন্তু একটা মানুষকে রেডি বা প্রস্তুত, আসলে একটা পরিপূর্ণ প্রস্তুত একটা মানুষ হিসেবে গড়ে তোলে। এবং রাইটিং এন্ড এক্সাক্টমেন্ট, এবং যিনি আসলে লেখালেখি করেন এবং যিনি আসলে লেখালেখিটা করছেন, লেখালেখি করা মানে কিন্তু শুধুমাত্র বিসিএস এর লেখা না, লেখালেখি করা মানে কিন্তু দেশ নিয়ে লেখা হতে পারে, কিংবা আসলে কোনো কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং হতে পারে, কিংবা দেশ নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে, আপনি গবেষণার মাধ্যমে কোনো একটা রিসার্চের মাধ্যমে আপনি লিখছেন, সেখান থেকে কিন্তু আপনি সমাধানটা বের করছেন। এজন্য কিন্তু আসলে সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান, অর্থাৎ লেখালেখি করা কিন্তু একজন এক্সাক্ট ম্যান হিসেবে একজন মানুষকে গড়ে তোলে। তো আমরা আসলে 2টা কোটেশন জানলাম, তার মধ্যে 2 নাম্বার কোটেশন হচ্ছে রিডিং মেক্স এ ফুল ম্যান, কনফারেন্স রেডি ম্যান, এন্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। এই দুইটা কোটেশনই কিন্তু বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আমি আপনাদেরকে এই বিষয়গুলো থেকে নোট করতে বলবো। নোট করলে হবে কি, আপনি আমার ক্লাসের পড়াটা কিন্তু এখন পড়ছেন, এই পড়াটাতে কিন্তু অলরেডি আপনি 80% এখানে কমপ্লিট হবে। এবং আপনি কোন একটা বিষয়, সাপোজ এইগুলো কিন্তু আপনি যদি আজকে শুধুমাত্র ক্লাসটা করেন এবং নেক্সট টাইমে যদি আপনি রিভিশন না দেন, এই 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 80% যে আপনি এখন কমপ্লিট করবেন পরিপূর্ণভাবে, 80% থেকে আপনি যদি রিভিশন না দেন আগামী 2 মাস, এখান থেকে আপনি 60% ভুলে যাবেন, 20% আপনার মনে থাকবে। এবং আপনি যে কাজটা বাসায় করবেন, আপনাকে কিন্তু বলেছি যে বিসিএস আমাদের এই ব্যাচে কমপক্ষে আসলে 8 ঘন্টা লেখাপড়া করতে হবে। এবং আপনি যদি এই আজকে যে এলিজাবেথ পিরিয়ডটা পড়াবো, আপনি যদি কোনো একটা বইয়ে পড়তে যান, আপনাকে মানে গরিবানাপক্ষে মিনিমাম আপনি 3 দিন সময় লাগবে, মানে এই টপিকটা 1.5 ঘন্টা যা পড়াবো, আপনি কোনো একটা বই ধরলে 3 ঘন্টা সময় লাগবে আপনার বুঝতে, যদি 3 দিন লাগবে কমপক্ষে যদি বুঝতে, মানে পড়াটা ধরতে। কারণ বইয়ে কিন্তু অনেক বিস্তারিত দেওয়া, এবং কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে সেগুলো কিন্তু আপনাকে এরকম ভাবে আসলে বুঝাই দিবেন। এই জন্য ক্লাসে কিন্তু আপনাকে বেশি ফোকাস রাখতে হবে। এবং আমরা হচ্ছে ক্লাসে বিশ্বাসী বেশি, এবং যে কথা বলছিলাম, আপনি যখনই এই বিষয়গুলো আসলে খাতায় লিখে রাখবেন, এবং খাতায় লেখার পরে আপনার কাজ হবে আজকে আপনি যা পড়লেন
আগামীকাল সেই বিষয়টা আবার একটু রিভিশন দেয়। আপনি যে রিভিশন যখন দিবেন, রিভিশন দেওয়ার ফলে কি হবে, আপনি ক্লাসে যে 80% পড়াটা কমপ্লিট করলেন, আপনার কিন্তু বাকি 20% কমপ্লিট কিন্তু আগামীকাল রিভিশন দেওয়ার মতো হয়ে যাবে। তখন কি, তখন হচ্ছে লেখাপড়াটা কিন্তু আপনার 100% মাথায় মনে থাকবে। এবং আপনি নিজে যে নোটটা তৈরি করবেন আমাদের ক্লাস থেকে, এই নোটটা তো আপনি একাই পড়বেন। এবং বিশ্বাস করেন যে প্রিলিমিনারি পরীক্ষার 10 দিন আগে, প্রিলিমিনারি পরীক্ষার 10 দিন আগে আপনি শুধুমাত্র যদি এই আলাদা খাতা থেকে এই বিষয়গুলো, টপিকগুলো যদি পড়েন, আপনারা কিন্তু প্রিলিমিনারি মানে পাস করা, আপনি আসলে যতটা মনে রাখতে পারবেন, অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু অত সহজে মনে রাখতে আসলে পারবে না। তো লেখাপড়া মানে কিন্তু স্ট্র্যাটেজি, এবং আপনি যখনই কোনো একটা বিষয় লিখে প্র্যাকটিস করবেন, আপনি যখন ক্লাসে যখন বুঝলেন, লিখে প্র্যাকটিস করে দেখবেন যে ওই বিষয়টা কিন্তু আপনার আরো বেশি মনে থাকবে। শুধুমাত্র আসলে গদ বাঁধাই প্রাসন নিয়েও একটা মানে বই বই পড়লে যদি মানুষ সবকিছু বুঝতে পারতো, তাহলে কিন্তু আসলে আমাদের ক্লাসটার কোনো ধরনের যৌক্তিকতা থাকতো না। কিংবা ওই ইউনিভার্সিটি কিংবা এসএসসি এইচএসসি তে মানুষ এক সেট বই কিনতো, বই কেনার ফলে তিনি বাসায় বসে পড়ে তিনি বিভিন্ন পরীক্ষা দিতেন, তাহলে কিন্তু আর ক্লাস করার বা কোচিং করার কোনো ধরনের কিন্তু প্রয়োজন থাকতো না। এই জন্য কিন্তু আসলে ক্লাসে যেগুলো বোঝাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে। আচ্ছা, চলে গেল হচ্ছে ফ্রান্সিস বেকন। এবার যাব হচ্ছে আমরা ফ্রান্সিস বেকন আর একটা বিখ্যাত এসে আছে, আমরা সেটা একটু দেখবো। আচ্ছা, ফ্রান্সিস বেকন আর একটা বিখ্যাত এসে আছে, সেটা হচ্ছে অফ ম্যারিজ and single life and single life and single life and single life তার একটা বিখ্যাত এসে, আর একটা বিখ্যাত এসে। আচ্ছা, আর একটা বিখ্যাত হচ্ছে অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফ, অর্থাৎ আসলে এটা আপনারাই বুঝবেন ভালো। অর্থাৎ মানুষের বৈবাহিক জীবন এবং যখন তিনি আসলে সিঙ্গেল থাকেন, তার ভিতরে আসলে পার্থক্য কি, কি কি সমস্যা থাকে, এগুলো নিয়ে তিনি একটা বিস্তারিত একটা এসে লিখেছিলেন, তার নাম ছিল অফ ম্যারিজ এন্ড সিঙ্গেল লাইফ। তো যারা আসলে যারা বিবাহ করেছেন, তারা কিন্তু এটার পার্থক্য খুব সহজে বুঝতে পারবেন, যে তিনি আসলে সিঙ্গেল থাকা অবস্থায় কি কি সমস্যা ফেস করতেন, বা এখন তিনি বিবাহ করার পর কি সমস্যা ফেস করেন, এগুলো নিয়ে কিন্তু আসলে মূলত আমাদের ফ্রান্সিস বেকন তিনি কিন্তু এসেটা রচনা করেছিলেন। আচ্ছা, আহ আচ্ছা, এই চলে গেল হচ্ছে আমাদের ফ্রান্সিস বেকন। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে পরবর্তী সাহিত্যিকে। আচ্ছা, সিয়াম খন্দকার লিখেছেন হচ্ছে ফ্রান্সিস বেকন, ফাদার অফ ইংলিশ এসে, ফাদার অফ ইংলিশ, ফাদার অফ মডার্ন ইংলিশ প্রোজ, ফাদার অফ এক্সপেরিমেন্টাল সায়েন্স, ফাদার অফ ইম্পারিয়ালিজম। আচ্ছা, এত কিছু ভাই পড়তে হবে না। দেখেন, আপনি জীবন সহজ করেন, মানে এত কিছু আসলে মনে রাখার প্রয়োজন নাই। যা আসবে, আমি যেগুলো পড়াচ্ছি, আপনি যদি এক্সট্রা জানতে চান ভালো, কিন্তু সবকিছু আসলে মনে রাখার কোনো যৌক্তিকতা নেই, কারণ আমাদের হিউম্যান ক্যাপাসিটি আসলে খুবই কম। আপনি চাইলে কিন্তু 3000 পৃষ্ঠা, 4000 পৃষ্ঠার বই কিন্তু 4 মাসে কমপ্লিট করতে পারবেন না, কারণ আমাদের হিউম্যান ক্যাপাসিটি কিন্তু অতটা আসলে নাই। তো আমি যেগুলো পড়াচ্ছি, আপনি যদি এক্সট্রা জানতে চান সেটা অবশ্যই ভালো। তো আমি যেগুলো পড়াচ্ছি, এগুলো যদি বিসিএস এর যদি ক্ষেত্র বলেন, এখান থেকে আসলে বেশি প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু 99.99%। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী টপিক। আছে আর একজন কি লিখেছেন, ভাইয়া আমি কোনোদিন ইংরেজি সাহিত্য পড়িনি, কিন্তু আপনি যেভাবে গল্প বানিয়ে দেন পড়তে ভালো লাগে এবং মনে থাকে ভালোই। হ্যাঁ, যে কথা বলছিলাম যে আমি একটু আগে যে কথা বলছিলাম, যে আপনি যদি কোনো বই থেকে এই টপিকটা পড়তে চান, এলিজাবেথিয়ান পিরিয়ডে, আপনি যদি আপনার একেবারে খুব ভালো সেন্স থেকে থাকে, যে আপনি খুব সহজে কোনো একটা পড়া ধরতে পারেন, সেক্ষেত্রে গরিবের পক্ষে এই টপিকটা ধরতে আপনার কমপ্লিট করতে কমপক্ষে 3 দিন লাগবে, এলিজাবেথিয়ান পিরিয়ড। যদি আপনি মানে মোটামুটি ভালো ধরতে পারেন, এবং যদি কেউ ধরতে নাই পারে, কেউ 7 দিন ওই টপিকটা বুঝবে না। কিন্তু আমি যেভাবে গল্প করে মানে পড়াচ্ছি, এগুলো তো আপনি কোনো বইতে পাবেন না। এগুলোর জন্য আপনার ক্লাস থেকে আমি যে কি পয়েন্ট গুলো বলছি, যেমন এই যেখানে বলে দিচ্ছি যে আসলে কোন কোন বিশেষ আসতে পারে, জাস্ট এগুলো আপনার কাজই হচ্ছে খাতায় নোট করা। আর আমার ক্লাসটা যত রেকর্ড থাকবে, আপনার যখনই সময় হবে তখনই আবার ক্লাসটা দেখবেন, তাহলে কিন্তু আরো ভালো মনে থাকবে। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী টপিকে। আচ্ছা, এবার আমরা যেখানে যাব, তার নাম হচ্ছে ডক্টর ফস্টাস। আমার অর্থাৎ সরি, ক্রিস্টোফার মার্লো রচিত ডক্টর ফস্টাস।
এবার যাবো হচ্ছে আমরা ক্রিস্টোফার মার্লোতে। ক্রিস্টোফার 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 মার্লো। ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার পরে যদি কোনো ড্রামাটিস্ট ধরা হয়, তো আমাদের এই ক্রিস্টোফার মার্লো তিনিও কিন্তু ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার মতো একজন ড্রামাটিস্ট বা নাট্যকার। এবং উইলিয়াম শেক্সপিয়ার পরে আসলে যদি কোনো ড্রামাটিস্ট ধরা হয় যিনি এলিজাবেথ, রানী এলিজাবেথের মতো একজন মানুষের সামনে ড্রামা স্টেজ করেছে, তার নাম কিন্তু দ্বিতীয়তে আসবে ক্রিস্টোফার মার্লোর নাম। এবং ক্রিস্টোফার মার্লোটা, আচ্ছা, ফারহানা শামিল লিখেছেন স্যার উইকলি এক্সাম নিলে খুব ভালো হয়, আমি একটা এক্সামের ঘোষণা দিব আজকে ক্লাসটা শেষে ইনশাল্লাহ। তো বিস্তারিত তখন ইনশাল্লাহ বলবো। আচ্ছা, তো এই ক্রিস্টোফার মার্লো তিনি কিন্তু ব্যক্তিগত জীবনের যদি একটু কথা বলি যে কিভাবে আসলে তার এই সাহিত্য জগতে প্রবেশ ঘটে। তিনি কিন্তু আসলে শুরুতে ক্রিস্টোফার মার্লো তিনি কিন্তু শুরুতে মানে অনেকটা ধার্মিক ব্যক্তি ছিলেন শুরুতে, কিন্তু কোনো একটা কোনো একটা সময় তিনি কিন্তু আসলে ধার্মিক ব্যক্তি থেকে তিনি আসলে নাস্তিকে পরিণত হয়, অর্থাৎ যিনি আসলে সৃষ্টিকর্তায় বিশ্বাস করতেন না, যে আল্লাহ মানে তাদের যে ধর্ম খ্রিস্টান ধর্ম সেখানে যে আসলে সৃষ্টিকর্তার বিষয় গডের বিষয় যে উল্লেখ আছে, তিনি কিন্তু ওটাকে আসলে বিশ্বাস করেননি পরবর্তী জীবনে। এবং ক্রিস্টোফার মার্লো তিনি একজন নাস্তিক টাইপের একজন ড্রামাটিস্ট ছিলেন। এবং তিনি আসলে যে ড্রামার মাধ্যমে সবার আগে আসলে উঠে এসেছিলেন, সেই ড্রামাটার নামই হচ্ছে ডক্টর ফস্টাস। সেই ড্রামার নাম হচ্ছে ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস এবং ডক্টর ফস্টাস হচ্ছে তার একটা বিখ্যাত ড্রামা, এই ড্রামাটার মধ্যে আসলে যারা কেন্দ্রীয় চরিত্রে ছিলেন তাদের মধ্যে আসলে ডক্টর ফস্টাস তিনি আসলে মেন চরিত্রে ছিলেন। আমাদের ডক্টর ফস্টাস তিনি মেন চরিত্রে ছিলেন। এবং ডক্টর ফস্টাসের পাশাপাশি সেখানে দেখা যায় গুড অ্যাঙ্গেল এবং ব্যাড অ্যাঙ্গেল, গুড অ্যাঙ্গেল অ্যান্ড ব্যাড অ্যাঙ্গেল সেখানে দেখা যায়, ব্যাড অ্যাঙ্গেল দেখা যায়। তার পাশাপাশি থাকে শয়তান, যার নাম ছিল লুসিফার, আমরা যাকে আসলে কেন্দ্রীয় চরিত্রে দেখতে পারবো। আচ্ছা, এর পাশাপাশি আমাদের এখানে অর্থাৎ আমাদের মূলত, এবং এর পাশাপাশি আমরা দেখতে পাবো আসলে গ্রিসের বিখ্যাত সুন্দরী হেলেনকে। আচ্ছা দেখেন, ডক্টর ফস্টাস ছিলেন আসলে মূলত আমাদের এই ডক্টর ফস্টাস নাটকের মূল কেন্দ্রীয় চরিত্রে। এবং আমাদের আসলে সবারই আমি যদি ইসলাম ধর্ম মত অনুযায়ী বলি, সবারই কিন্তু আসলে বাম পাশে একটা ফেরেশতা আছে, ডান পাশে একটা ফেরেশতা আছে। তো ডান পাশে ফেরেশতার কাজ হচ্ছে আমরা যে ভালো ভালো কাজ করে থাকি সে ভালো কাজ সম্পর্কে লেখা, আর বাম পাশে ফেরেশতার কাজ কিন্তু আমাদের খারাপ কাজ সম্পর্কে লেখা। তো গুড অ্যাঙ্গেল ও ব্যাড অ্যাঙ্গেলের কাজ কিন্তু একদম সিমিলার টাইপের ছিল। তো গুড অ্যাঙ্গেল হচ্ছে তাকে আসলে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করতো যে তুই এটা কর, ব্যাড অ্যাঙ্গেল সবসময় আসলে বলতো যে তুই খারাপের দিকে ধাবিত হ, তুই ওইটা কর। এটা হচ্ছে ডক্টর ফস্টাস তারা মানে বিভিন্ন ধরনের মন্ত্রণা দিত। আচ্ছা, তো এখানে ছিল হচ্ছে লুসিফার শয়তান, যার কাজই হচ্ছে মানুষকে আসলে শয়তানি কাজের দিকে ধাবিত করা, খারাপ পথের দিকে ধাবিত করা। এবং হেলেন আমাদের ঘটনাক্রমে আমরা দেখতে পাবো, আর তিনি ছিলেন হচ্ছে গ্রিসের বিখ্যাত সুন্দরী হেলেন। এবং তিনিও কিন্তু তাকেও আমরা আবিষ্কার করব এই ড্রামার কোন একটা টাইমে। আচ্ছা, তো যেখানে আসলে ডক্টর ফস্টাস কিন্তু আসলে প্রচন্ড রকমের মেধাবী ছিলেন আমাদের এই নাটকে দেখা যায়। এবং তার ভেতরে তিনি যেহেতু অনেক কিছু পাণ্ডিত্য অর্জন করেছিলেন, এবং তার ভেতরে দেখা যায় যে আমি যে দুনিয়াবি মানে দুনিয়ার আমি এখানে পৃথিবীর যাবতীয় যে নলেজ সেটা আমার অনেক নলেজ রয়েছে। তো তখন তার মধ্যে হঠাৎ করে একটা কামনা জাগলো, একটা বাসনা জাগলো, যা আমাকে পৃথিবীর বাইরে যে আমাকে জগতে যে আরো কিছু আছে, অর্থাৎ যে পৃথিবীর বাইরেও যে আসলে জগতে অনেক কিছু আছে সেগুলো আমাকে মানে আয়ত্তে আনতে হবে। এজন্য আমার দরকার হচ্ছে ঐশ্বরিক শক্তি। ঐশ্বরিক শক্তি বা পাওয়ারটা দরকার, যে ঐশ্বরিক শক্তির মধ্য দিয়ে মানুষ যে কাজটা আসলে নর্মালি পারে না আমি সেই কাজটা করব, সেজন্য আমার আসলে ঐশ্বরিক শক্তি দরকার। তো ঐশ্বরিক শক্তি আসলে যখনই দরকার হয়, তো নর্মালি কিন্তু ঐশ্বরিক শক্তিগুলো আসলে এই যে জিন ভূত প্রেত নিয়ে এদের ছাড়া কিন্তু আসলে থাকে না। তো তখনই কিন্তু তিনি আসলে এটা সাধনা করা শুরু করেন, মানে শয়তান সাধনা যাকে বলে। তো তিনি আসলে তখন একটা সাধনা করে, যে সাধনা যারা আসলে ব্ল্যাক ম্যাজিক টাইপের যারা বিষয়গুলো ভালো জানেন, ওই ব্ল্যাক ম্যাজিককে তিনি আসলে সাহায্য নেন। এবং সেখানে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তিনি কিন্তু লুসিফার ছিল হচ্ছে শয়তান, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তিনি আসলে শয়তানের সাথে পরিচয় হয় লুসিফারের সাথে। এবং তিনি লুসিফারকে বলেন যে আমাকে তুমি এমন একটা শক্তি দাও যে শক্তির মাধ্যমে আমি আসলে পৃথিবীর যে কোনো অসাধ্যকে আসলে সাধন করতে পারবো। তখন এই শয়তান লুসিফার ডক্টর ফস্টাসকে একটা শর্ত দেয়, হ্যাঁ আমি তোমার শর্তে রাজি আছি, আমি তোমাকে সকল পাওয়ার দিব,
তোমাকে আমি সকল ক্ষমতা দিব, যে এই ক্ষমতা বলে তুমি আসলে পৃথিবীর সকল কিছু সাধন করতে পারবে, কিন্তু তুমি যেটা পারবে সেটা কিন্তু আসলে অন্য কোনো নর্মাল মানুষ পারবে না, আমি সেই পাওয়ারটা তোমাকে দিয়ে দিব। তবে তার বিনিময়ে লুসিফার একটা শর্ত দেয়, যে তোমার যে আসলে আত্মাটা, সে আত্মাটা আমার কাছে বিক্রি করে দিবে, এবং তুমি আমাকে যে আত্মাটা বিক্রি করে দিবে, এবং তার আর একটা শর্ত হচ্ছে তোমার আত্মাটা কিন্তু সব সময়, তুমি মৃত্যুর পরে তোমার অবস্থান হবে হচ্ছে নরকে, কিন্তু কখনো আসলে স্বর্গ বা আসলে তুমি হ্যাভেনে যেতে পারবে না। এটা কিন্তু শয়তান তাকে শর্ত দিয়েছিল। ডক্টর ফস্টার আসলে তখনও তিনি আসলে রাজি হয়েছিলেন, এবং তিনি যখনই আসলে শয়তানের সাথে চুক্তি করতে যাচ্ছিলেন, তখনই যে তার ওই যে আমি যে কথা বললাম যে গুড অ্যাঙ্গেল, যিনি আসলে ভালো কাজে উদ্বুদ্ধ করে, তখন কিন্তু তাকে সে বাধা দিচ্ছিল যে তুই এই কাজে যাস না, এটা কিন্তু খুবই একটা গর্হিত কাজ, তুই এই কাজ করলেই কিন্তু একদম তুই সারা জীবন নরকে থাকবি। তো ডক্টর ফাস্টার সে গুড অ্যাঙ্গেলের কথা উপেক্ষা করে তিনি ব্যাড অ্যাঙ্গেলের, যেহেতু তিনি খারাপ পরামর্শ দেন ব্যাড অ্যাঙ্গেল, তিনি ব্যাড অ্যাঙ্গেলের কথা শুনে তিনি কিন্তু এই লুসিফারের ফাঁদে কিন্তু পা বাড়ায়, এবং তাকে তার সাথে আসলে রক্ত দিয়ে তার সাথে আসলে চুক্তি করে, যে আমি তোমার সাথে শপথ করলাম, চুক্তি করলাম, এবং আমি তোমাকে আমার আত্মা তোমার কাছে বিক্রি করে দিলাম, এবং সেই বিক্রি করার মধ্য দিয়ে শয়তান কিন্তু তাকে আসলে অফুরন্ত আসলে যে ঐশ্বরিক যে ক্ষমতা, সেই ঐশ্বরিক শক্তি কিন্তু আসলে তাকে দিয়ে দেয়। ডক্টর ফস্টার আসলে ঐশ্বরিক শক্তি পেয়ে তিনি আসলে মানে উন্মাদ টাইপের লোক হয়ে যান, অর্থাৎ তিনি আসলে কাউকেই মানে আসলে গুনতে চান না, মানে তাদের আশেপাশে সমাজে। তো তিনি দেখা যায় তিনি আসলে যা এমন একটা তার পর চলে আসে, তিনি যা বলবে সেটা আসলে হুকুম, মানে শয়তান তার জন্য করতে বাধ্য, মানে তিনি যাই বলুক না কেন তিনি আসলে যে কোনো বলে সেটা আসলে করতে পারবেন। তো তিনি এই শয়তানকে নির্দেশ করলেন যে আহ তিনি যেহেতু ইংল্যান্ডে ছিলেন, ডক্টর ফস্টার তিনি নির্দেশ করলেন যে গ্রিক দেশের এক বিখ্যাত সুন্দরী আছে, নাম শুনেছি, তার নাম হচ্ছে হেলেন। তো তুমি লুসিফার শয়তান, তুমি হেলেনকে এখনই আমার সামনে নিয়ে আসো। তো শয়তান যেহেতু তার আজ্ঞাবহ, এবং শয়তান যেহেতু আসলে চুক্তি করেছে যে যে কোনো কাজ করতে আসলে সে বাধ্য, তো ডক্টর ফস্টাসের কথা শুনে তিনি আসলে গ্রিসের সে বিখ্যাত সুন্দরী হেলেনকে আমাদের ডক্টর ফস্টাসের সামনে কিন্তু নিয়ে আসেন। এবং ডক্টর ফস্টাস আসলে যখনই হেলেনকে দেখেন, তখন হেলেনকে দেখে কিন্তু একটা উক্তি করেছিলেন, সেই উক্তিটা বিসিএস এর জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। তিনি হেলেনকে দেখে বলেছিলেন যে সুইট হেলেন সুইট হেলেন মেক মি মর্টাল, মেক মি মেক মি ইমর্টাল, মেক মি ইমর্টাল উইথ এ কিস, উইথ এ উইথ এ কিস। অর্থাৎ যখনই আমাদের শয়তান লুসিফার হেলেনকে, গ্রিসের বিখ্যাত সুন্দরী হেলেনকে যখনই ডক্টর ফস্টার সামনে হাজির করলেন, তখন ডক্টর ফস্টাস কিন্তু একটা কথা বলেছেন, এই ডক্টর এইটা উক্তিটা কিন্তু ডক্টর ফস্টাস তিনি একটা কথা বলেছেন হেলেনকে কেন্দ্র করে, সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, অর্থাৎ তুমি আমাকে একটা কিস দেওয়ার মাধ্যমে আমাকে আসলে জগতে ইমর্টাল বা মানে আমি আসলে আমি মরবো না, মানে আমার আমরণ আসলে আমাকে করে দাও। তো এটা কিন্তু তিনি আসলে বলেছিলেন। তো এটা কিন্তু বিসিএস এ আসে যে সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ এ কিস, এটা আসলে কে বলেছিলেন? এটা কিন্তু বলেছিলেন আমাদের ডক্টর ফস্টাস। এবং সেই ডক্টর ফস্টাস নাটকের রচয়িতা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। কাকে বলেছিলেন? তিনি বলেছিলেন হচ্ছে গ্রিসের বিখ্যাত সুন্দরী হেলেনকে। তিনি আসলে গ্রিসের বিখ্যাত সুন্দরী হেলেনকে কিন্তু আসলে তিনি কথা বলেছিলেন। তো এখান থেকে কিন্তু বিসিএস এ প্রশ্ন আসতে পারে। এবং আরো যে ক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডক্টর ফস্টাস হচ্ছে ড্রামা, এবং এখানে আসলে ডক্টর ফস্টাসের পাশাপাশি লুসিফার এখানে আসতে পারার একটা, যে এখানে লুসিফার কে ছিলেন, সেই লুসিফার মূলত আসলে শয়তান, যাকে মূলত আসলে ইংরেজিতে ডেভিল বলা হয়। সেই ডেভিলও কিন্তু আসলে মূলত আমাদের লুসিফারই কিন্তু আসলে ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু আসলে মূলত এখানে শয়তান ছিলেন, ডেভিল ছিলেন। তো এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আসলে বিসিএস এ আহ আচ্ছা, তো এখান থেকে কিন্তু আসলে বিসিএস এ প্রশ্ন হতে পারে। আচ্ছা, একজন লিখেছেন যে আচ্ছা আচ্ছা এখানে একটু আমার স্পেলিং ভুল গেছে। আচ্ছা, গুড অ্যাঙ্গেল আর ব্যাড অ্যাঙ্গেল, হ্যাঁ গুড অ্যাঙ্গেল আর ব্যাড অ্যাঙ্গেল একই জিনিস, মানে এখানে ইয়াটা ভুল গিয়েছে। আচ্ছা, মানে বানানটা আমার ক্যালসিরোটা ভুল গিয়েছে। আচ্ছা, তো এ হচ্ছে গুড অ্যাঙ্গেল আর ব্যাড অ্যাঙ্গেল। তো ডক্টর ফস্টাসের পাশাপাশি গুড অ্যাঙ্গেল ব্যাড অ্যাঙ্গেল দুজনে কিন্তু আসলে ছিল, এবং সেখানে আসলে লুসিফার যিনি আসলে শয়তান ছিল, এবং সেখানে কিন্তু হেলেন আমাদের আসলে বিখ্যাত মানে যে সুন্দরী মন্দির তিনি আসলে ছিলেন। আচ্ছা, তো এইখান থেকে আসলে বিসিএস যদি ডক্টর ফস্টাস থেকে আসলে যদি প্রশ্ন হয়, তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ক্রিস্টোফার মার্লোর প্রথম রচনা, ডক্টর ফস্টাস চলে গেল। ডক্টর ফস্টাসটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্টসে ইয়েস লিখে জানাবেন, সবাই একটু কমেন্টসে ইয়েস লিখে জানাবেন।
আচ্ছা, সবাই লিখেছেন হচ্ছে ইয়েস। এবার চলে যাবো হচ্ছে ক্রিস্টোফার মার্লোর পরবর্তী রচনাতে। আচ্ছা, তার পরবর্তী ড্রামা হচ্ছে দ্য জু অফ মাল্টা। দ্য জু অফ মাল্টা। তার পরবর্তী ড্রামা হচ্ছে দ্য জু অফ মাল্টা, তার পরবর্তী ড্রামা। আচ্ছা, এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বারাবাস। কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বারাবাস, অর্থাৎ এই বারাবাস এই ব্যক্তিরকে কেন্দ্র করে মূলত আমাদের দ্য জু অফ মাল্টা রচনা করেছিলেন আমাদের ক্রিস্টোফার মার্লো। তিনি আসলে রচনা করেছিলেন তার এই বিখ্যাত ড্রামা। আচ্ছা, এখানে দেখা যায় যে আসলে যে মূল চরিত্র বারাবাস, তিনি মূলত আসলে বিভিন্ন ধরনের ঐশ্বর্য এবং আসলে বিভিন্ন ধরনের মদ মানে মাস্তিতে তিনি আসলে মেতে থাকেন। এবং আহ তার সে আসলে দুর্বলতার সুযোগ নিয়ে পাশের যিনি আসলে শাসনকর্তা ছিলেন, সেই সুযোগে কিন্তু আসলে তিনি হচ্ছেন মাল্টার শাসনকর্তা ছিলেন। সেই মাল্টার শাসনকর্তা কিন্তু তার আসলে বিভিন্ন ধরনের ডুবে থাকা, অর্থাৎ তিনি রাজ্যের কাজে মনোযোগ দিতে হবে সেই বিষয়টা কিন্তু আসলে তিনি মানে করতেন না, উদাসীন ছিলেন। তার উদাসীনতার সুযোগ নিয়ে কিন্তু পার্শ্ববর্তী আসলে মাল্টার রাজা কিন্তু তার আসলে সমস্ত সম্পত্তি আসলে বাজেয়াপ্ত করেন। এই ঘটনা কেন্দ্র করে কিন্তু দ্য জু অফ মাল্টা এটা কিন্তু রচনা হয়েছিল। তো জাস্ট মনে রাখবেন যে দ্য জু অফ মাল্টা এটা কিন্তু ক্রিস্টোফার মার্লোর একটা বিখ্যাত ড্রামা। আচ্ছা, তো তার আর একটা বিখ্যাত ড্রামা যেটা আসে সেটা হচ্ছে এডওয়ার্ড 2। সেটা হচ্ছে তার একটা বিখ্যাত ড্রামা, সেটা হচ্ছে এডওয়ার্ড 2। এডওয়ার্ড 2 আর একটা বিখ্যাত ড্রামা। এই ড্রামা মূলত রাজা দ্বিতীয় যিনি এডওয়ার্ড ছিলেন, সেই দ্বিতীয় এডওয়ার্ডের আসলে রাজ্য পরিচালনার যে বিভিন্ন বিষয়াদি নিয়ে তিনি কিভাবে রাজ্য পরিচালনা করতেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত এগুলো তার রচনা করা হয়েছে। এগুলো তো আসলে বেশি ডিটেলস যাওয়ার প্রয়োজন নেই, কারণ ডিটেলস আসলে এখান থেকে প্রশ্ন হয় না। আচ্ছা, তার আরেকটা ক্রিস্টোফার মার্লোর একটা বিখ্যাত পোয়েম রয়েছে, একটা বিখ্যাত একটা কবিতা রয়েছে। সেই কবিতার নাম হচ্ছে দ্য প্যাশনেট শেফার্ড। দ্য প্যাশনেট দ্য প্যাশনেট দ্য প্যাশনেট শেফার্ড শেফার্ড টু হিজ লাভ। শেফার্ড টু হিজ টু হিজ লাভ টু হিজ লাভ টু হিজ লাভ এটা তার হচ্ছে বিখ্যাত কবিতা। অর্থাৎ তিনি মূলত একজন ড্রামাটিস্ট ছিলেন। ড্রামাটিস্টের কাজই হচ্ছে মূলত ড্রামা রচনা করা। তো ড্রামার বাইরে যেও তিনি আসলে কবিতার দিকেও একটা কবিতা রচনা করেছেন, সেটা হচ্ছে নাম হচ্ছে দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। অর্থাৎ আমাদের এখানে যে প্যাশনেট শেফার্ড আছে, শেফার্ড মানে হচ্ছে মেষপালক। সেই আহ সেই মেষপালক আসলে তার ভালোবাসার মানুষটাকে তিনি আসলে যে কথাগুলো বলেছিলেন, এবং তিনি অর্থাৎ আমাদের এখানে যে প্যাশনেট শেফার্ড রয়েছে, অর্থাৎ আসলে যিনি আমাদের এখানে শেফার্ড, যিনি আসলে মূলত একজন মেষপালক, সেই মেষপালক আসলে তার যে ভালোবাসার মানুষটাকে আসলে অনেক ভালোবাসতো। তিনি আসলে যেহেতু একজন শেফার্ড বা মেষপালক, এজন্য তার কিন্তু আসলে অতটা তিনি ধনী ছিলেন না যে তিনি চাইলেই তার প্রিয়তমাকে আসলে যে কোনো ভালো একটা জিনিস কিনে দিতে পারবে। এবং সেক্ষেত্রে তিনি তারপরও অনেক কিছু প্রতিজ্ঞা করে যে আমার যদি টাকা পয়সা নাই, তবু আমার যদি আসলে কোনোদিন একসময় যদি টাকা পয়সা হয়, একসময় যদি আমি ধন সম্পত্তির মালিক হই, তাহলে আমার যে প্রিয়তমা রয়েছে তাকে আমি আসলে অনেক কিছু উপহার দিব। এবং তিনি আসলে তাকে দিতে চায় যে একটা ভালো একটা পশমের জামা কিনে দেবে। তো ওই ওই টাইমে আসলে পশমের জামাই খুবই আসলে মানে দামি জিনিস ছিল, এবং তিনি চেয়েছিলেন তাকে আসলে পুষ্পসজ্জা উপহার দিবে। এইভাবে কিন্তু তিনি আসলে ভাবনার জগতে, কল্পনার জগতে আসলে তিনি আর তার প্রিয়তমা কি কি উপহার দেবে সেগুলো তিনি ভাবতেন। এবং এখানে যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, এবং তিনি একটা উক্তি কিন্তু এখানে আমাদের পড়তে হবে, অর্থাৎ আমাদের এই কবিতাটা শুরু হয়েছিল একটা উক্তি দিয়ে, সেটা হচ্ছে কাম লিভ উইথ মি, কাম লিভ উইথ মি, কাম লিভ উইথ মি and be my love, and be my love, and be my
লাভ এন্ড বি মাই লাভ, অর্থাৎ এখানে কিন্তু একটা উক্তি আমাদের এখানে এই দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, এই পোয়েমিক উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কাম লিভ উইথ মি, অর্থাৎ আমাদের শেফার্ড তার প্রিয়তমাকে কেন্দ্র করে বলেছিলেন। আচ্ছা, এমনি রাসেল লিখেছেন, ভাই এসব মনে থাকে না, কেমনে কি করি? এগুলো মনে যাতে থাকে এর জন্য ক্লাসটা আপনাকে বারবার দেখতে হবে। এগুলো তো আসলে মনে রাখা তো সহজ না। ক্লাসগুলো যেহেতু আসলে রেকর্ড থাকে, আপনার ক্লাস একবারের জায়গায় তিনবার কিন্তু আসলে দেখতে হবে। একদিনে ক্লাস করলে কিন্তু আপনি সবকিছু মনে রাখতে পারবেন না। আচ্ছা, তো তিনি বলেছিলেন যে কাম লিভ উইথ মি, যে তুমি আসলে আমার সাথে বাস করো, এবং এন্ড বি মাই লাভ, এবং তুমি আসলে আমার ভালোবাসার মানুষ হয়ে যাও। তো এটাই কিন্তু আমাদের মূলত আমাদের কবিতাটার সূচনা কিন্তু হয়েছিল এটা দিয়ে। তো এই কোটেশনটা কিন্তু বিশেষ জন্য ইম্পর্টেন্ট, যে কাম লিভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ। এটা মূলত আসলে কোন কবিতার কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ এই পোয়েম থেকে নেওয়া হয়েছে। এবং যার রচয়িতা হচ্ছে আমাদের ক্রিস্টোফার মার্লো, যার রচয়িতা হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তো ক্রিস্টোফার মার্লোতে আমরা আসলে শেষ করে ফেললাম। তো ক্রিস্টোফার মার্লো থেকে যদি আসলে প্রশ্ন এসে থাকে, তাহলে কিন্তু এর ভেতর থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ক্রিস্টোফার মার্লো এই পার্ট আমাদের কিন্তু ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা চলে যাবো হচ্ছে পরবর্তী পার্টে। আচ্ছা, এবার আমরা যার প্রবেশ করবো তার নাম হচ্ছে এডমন্ড স্পেন্সার। এডমন্ড এডমন্ড স্পেন্সার এডমন্ড স্পেন্সার। আচ্ছা, এবার যাকে আমরা পড়বো তার নাম হচ্ছে এডমন্ড স্পেন্সার। আচ্ছা, এডমন্ড স্পেন্সারকে একটা বিখ্যাত নামে অভিহিত করা হয়ে থাকে। তাকে আসলে দ্য পোয়েট অফ পোয়েটস, তাকে আসলে কবিদের কবি বলা হয়ে থাকে। তাকে দ্য পোয়েট অফ পোয়েটস তাকে বলা হয়ে থাকে। অর্থাৎ তাকে কিন্তু আসলে কবিদের কবি বলা হয়ে থাকে। তো তিনি আসলে এমন এমন কিছু বিষয়গুলো রচনা করেছিলেন যেগুলো তাকে বাধ্য করেছে যে তাকে আসলে একটু একটু বেশি মর্যাদা দেওয়ার জন্য। তো এই এডমন্ড স্পেন্সার কিন্তু আমরা শুনি এখনই পড়বো। আচ্ছা, তিনি আসলে যেই পোয়েট্রি নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করেন, সেই পোয়েট্রির নাম হচ্ছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার। দ্য শেফার্ডস, সেই পোয়েট্রির নাম হচ্ছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার। দ্য শেফার্ডস দ্য শেফার্ডস দ্য শেফার্ডস ক্যালেন্ডার। দ্য শেফার্ডস ক্যালেন্ডার, অর্থাৎ যার নাম হচ্ছে রাখালিয়া 12 মাস। দ্য শেফার্ডস ক্যালেন্ডার হচ্ছে তার একটা বিখ্যাত পোয়েট্রি, অর্থাৎ আচ্ছা, এই দ্য শেফার্ডস ক্যালেন্ডার, তার এই রাখালিয়া 12 মাস নামে তার একটা বিখ্যাত পোয়েট্রি নিয়ে কিন্তু তিনি মূলত আসলে তার যে সাহিত্য কর্মে তিনি প্রবেশ করে থাকেন। এবং রাখালিয়া এই দ্য শেফার্ডস ক্যালেন্ডার এই পোয়েট্রিতে তিনি মূলত আসলে রাখালরা জীবনে কি কি করে থাকেন। তো তৎকালীন সমাজে কিন্তু আসলে রাখালদের একটু আধিপত্য, মানে রাখালদের বিষয়গুলো একটু বেশি আলোচনা করা হতো। মানে এক এক জায়গায় সমাজ পরিবর্তন কিন্তু এক এক বিষয় নিয়ে। তো তৎকালীন সমাজে তো আসলে রাখালদের একটা বড় ভূমিকা ছিল। তো আগেকার দিনে আমাদের যখন কবি নজরুল কিংবা রবীন্দ্রনাথ, তারা যখন আসলে কবি সাহিত্য রচনা করেছে, তাদের আসলে মেইন থিম কিন্তু ছিল সমাজের দরিদ্র মানুষের দিকে, মানে পক্ষে তাদের লেখাগুলো ছিল। তো আমাদের এই ইসমার্ট স্মার্ট স্পন্সর তিনি কিন্তু এই শেফার্ডস ক্যালেন্ডারে রাখালদের আসলে জীবন নিয়ে, রাখাল আসলে কি করে থাকে সেগুলো নিয়ে কিন্তু তিনি একটা বিখ্যাত পোয়েট্রি রচনা করেছিলেন। এবং তিনি আসলে সবচেয়ে আসলে বেশি আলোচিত হয়েছিলেন যে বিষয়টার জন্য, সেটা হচ্ছে তিনি একটা এপিক রচনা করেছিলেন। সেই এপিকটার নাম ছিল হচ্ছে দ্য ফেয়ারি কুইন। দ্য ফেয়ারি কুইন নামে তিনি একটা বিখ্যাত এপিক রচনা করেছিলেন। ফেয়ারি কুইন ফেয়ারি কুইন নামে তিনি একটা বিখ্যাত এপিক রচনা করেছিলেন। এপিক রচনা করেছিলেন। আচ্ছা, এই দ্য ফেয়ারি কুইনে আসলে দেখা যায় যে অনেকটা বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো কিন্তু বিশেষের জন্য একটু মনে রাখতে হবে। অর্থাৎ সে ফেয়ারি কুইনে, আচ্ছা, ফেয়ারি কুইনে আমাদের দেখা যায় যে রানী গ্লোরিয়ানা, একজন রানী ছিলেন যার নাম ছিল হচ্ছে রানী গ্লোরিয়ানা। এবং সেখানে রানী গ্লোরিয়ানার পাশাপাশি সেখানে আসলে
দৈত্যদের দেখা গিয়েছিল, দৈত্য দেখা গিয়েছিল, এবং এখানে আসলে অনেক বীরদের দেখা গিয়েছিল। সেই বীরদের আসলে পরবর্তীতে নাইট উপাধি দেওয়া হয়, তাদেরকে আসলে নাইট উপাধি দেওয়া হয়। তো তিনি আসলে এই একটা এপিক রচনা করেছেন, এপিক মানে হচ্ছে মহাকাব্য, দ্য ফেয়ারি কুইন নামে তিনি একটা এপিক রচনা করেছেন। সেই এপিকে দেখা যায় যে পরীদের রানী, তিনি ছিলেন আসলে পরীদের রানী, যার নাম হচ্ছে গ্লোরিয়ানা। তিনি একটা আসলে ভোজ সভার আয়োজন করে থাকে, যেখানে আসলে মানুষ মানে সম্মিলিত হয়, এরকম একটা ভোজের আয়োজন করে থাকে এবং একটা উৎসবের আয়োজন করে পরে বলা যায়। তো সেই উৎসবে উৎসবে দেখা যায় যে হঠাৎ করে একটা দৈত্যের উৎপাত শুরু হয়। সেই দৈত্যর কাজই হচ্ছে এই সে রানী গ্লোরিয়ানার যে রানী গ্লোরিয়ানা যে পরীদের রাজ্যের রানী, সেই গ্লোরিয়ানার জগৎ থেকে দৈত্যরা কিন্তু এসে মানুষদেরকে হামলা দিয়ে দিয়ে মানুষদেরকে নিয়ে যায়, মানে মানুষ খেয়ে ফেলে, এরকম দৈত্য চলে আসে। তো তিনি আমাদের রানী গ্লোরিয়ানা তিনি ঘোষণা করলেন যে আমাদের এই রাজ্য থেকে যে আসলে দৈত্যদের হারাতে পারবে, এবং আমি আসলে এমন সমস্ত আসলে বীর বা পুরুষ চাই যে তারা আসলে যে করে বলে দৈত্যকে পরাজিত করতে পারবে। এজন্য কিন্তু আসলে তিনি আমাদের এখানে এখানে আসলে তিনি এখানে কিন্তু আসলে তিনি বলেছিলেন যে আমার আসলে এরকম নাইট দরকার বা বীর দরকার, যারা আসলে আমাদের এখানে সবচেয়ে বেশি মানে ভূমিকা পালন করতে পারবে। তিনি সেক্ষেত্রে আসলে দেখা গিয়েছিল যে আমাদের যিনি আসলে যারা বীর ছিলেন, যারা আসলে নাইট উপাধি দেওয়া হয়েছিল, সেই অনেকে আসলে আসে তার সেই রানীর ঘোষণা শুনে, এবং আসার পরে তিনি কিন্তু তারা আসলে দৈত্যকে পরাজিত করতে সক্ষম হয়। এবং যারা আসলে দৈত্যকে পরাজিত করতে সক্ষম হয়েছিল, যারা আসলে দৈত্যদের পরাজিত করতে সক্ষম হয়েছিল, তাদেরকে কিন্তু আসলে মূলত নাইট উপাধি, তাদেরকে মূলত আসলে নাইট উপাধি তাদেরকে মূলত আসলে নাইট উপাধি দেওয়া হয়, এবং সেই নাইটটাই কিন্তু মূলত আসলে দৈত্যদের পরাজিত করে এই গ্লোরিয়ানা অর্থাৎ ফেয়ারি কুইন যে এপিকে, সেখানে কিন্তু তাদের মানুষদের কিন্তু তারা কিন্তু আসলে মানে রক্ষা করে ওই রাজ্যের মানুষদেরকে। এবং এই নিয়ে কিন্তু চমৎকার একটা এপিক রচনা করেছিলেন আমাদের এডমন্ড স্পেন্সর। এবং সেই এডমন্ড স্পেন্সরের যে বিখ্যাত দুইটা পোয়েট্রি, একটা আসলে পোয়েট্রি, সেটা হচ্ছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার, আর একটা হচ্ছে দ্য ফেয়ারি কুইন এপিক। এবং এই বিষয়গুলো কিন্তু থেকে বিসিএস প্রশ্নের পসিবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা, এই চলে গেল হচ্ছে আমাদের এডমন্ড স্পেন্সর, এবং যাকে কিন্তু আসলে দ্য পোয়েট অফ পোয়েটস বা কবিদের কবি বলে অভিহিত করা হয়। আচ্ছা, তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই কমেন্টস করে ক্লিয়ার লিখে জানাবেন। আর কিন্তু আমাদের বেশি বাকি না এলিজাবেথ পিরিয়ডে। আচ্ছা, সবাই লিখেছেন ক্লিয়ার। এবার চলে যাবো আমরা সর্বশেষ যিনি আমাদের বাকি আছে আমাদের এই চ্যাপ্টার, যার নাম হচ্ছে বেন জনসন। আমরা সেখানে বেন জনসন এখন প্রবেশ করবো। আচ্ছা, এবার যাবো হচ্ছে আমরা বেন জনসনে। বেন জনসন। আচ্ছা, বেন জনসন হচ্ছে আমাদের এলিজাবেথ পিরিয়ডের সবশেষ যিনি সাহিত্যিক, এবং এটা কমপ্লিট করা হলে কিন্তু আমাদের বেন জনসনটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো বেন জনসন তিনিও কিন্তু একজন বিখ্যাত ড্রামাটিস্ট বা নাট্যকার ছিলেন, এবং তাই কিন্তু একটা বিশেষ নামে অভিহিত করে, তাকে হচ্ছে বলা হয় কমেডি অফ হিউমার। তাকে কমেডি অফ হিউমার কমেডি অফ হিউমার আসলে প্রবক্তা, তাকে আসলে কমেডি অফ হিউমারের
প্রবক্তা বলে আসলে অভিহিত করা হয়। তো কমেডি অফ হিউমার মানে হচ্ছে মানে এমন একটা কমেডি, আমাদের হিউমার মানে হচ্ছে মানুষের যে আসলে মেজাজ থাকে, মানুষের কিন্তু মেজাজ এক সময় ভালো থাকে, কোনো সময় খারাপ থাকে। তো মানুষের আসলে মন মেজাজ নিয়ে কিন্তু তিনি আসলে যে বিষয়গুলো কমেডি, যে কমেডি যে মন মেজাজ যেখানে আসলে প্রভাব বিস্তার করে থাকে, আর সেগুলো নিয়ে কিন্তু তিনি মানে প্রবক্তা ছিলেন, এবং সেগুলো নিয়ে কিন্তু তার আসলে মূলত যে সাহিত্যকর্ম সেগুলো রচনা হয়েছিল। এবং তার মূল পরিচয় তিনি ছিলেন ড্রামাটিস্ট, এবং তার কিন্তু এর পাশাপাশি কমেডি অফ হিউমার আসলে প্রবক্তা বলা হয়ে থাকে, যেটা বিসিএস প্রশ্ন আসতে পারে। এবং তিনি যে কমেডিটা দিয়ে সবচেয়ে বেশি আলোচিত আলোড়ন সৃষ্টি করেছিলেন সেটার নাম হচ্ছে ভলপন অর দ্য ফক্স। ভলপন অর দ্য ফক্স, অর দ্য ফক্স তার হচ্ছে একটা বিখ্যাত, তার কিন্তু আসলে বিখ্যাত কমেডি ছিল, তার আসলে একটা বিখ্যাত কমেডি ছিল। তো এখানে আসলে তিনি দুইটা বিষয় দেখিয়েছেন, একটা হচ্ছে পশুর মধ্য দিয়ে তিনি আসলে লোভ লালসা, অর্থাৎ মানুষের জীবনে আসলে লোভ লালসা থাকে, এবং সেই বিষয়গুলো কিন্তু তিনি একটা পশুর মধ্য দিয়ে এবং চরিত্রের মাধ্যমে তিনি কিন্তু আসলে নিয়ে এসেছেন। তো এটা কিন্তু কোন একটা বিশেষ এসেছিল যে ভলপন অর দ্য ভলপন, আসলে এই কমেডিটা আসলে কার রচনা, এটা কিন্তু আমাদের মূলত এই বেন জনসন রচনা। এবং তার কিন্তু বিখ্যাত কমেডি আছে, সেটার নাম হচ্ছে দ্য সাইলেন্ট ওম্যান। আর একটা বিখ্যাত কমেডি, সেটার নাম হচ্ছে দ্য সাইলেন্ট ওম্যান। তো এইটা তার একটা বিখ্যাত কমেডি। তো এগুলো আসলে ঘটনা বস্তু অতটা আসলে ভেতরে যাওয়ার প্রয়োজনীয়তা নেই, কারণ এখান থেকে ভিতর থেকে এরকম প্রশ্ন আসে না। তো জাস্ট জেনে রাখার জন্য পড়েন যে তার দুইটা কমেডি ছিল, একটা হচ্ছে দ্য ভলপন অর দ্য ফক্স, যেটার মেন কাহিনী ছিল আসলে লোভ লালসার বিষয়গুলো তুলে ধরা। এবং দ্য সাইলেন্ট ওম্যানে কিন্তু আমাদের যে সেখানে দেখা যায় যে একটা আমরা মামাকে আবিষ্কার করবো, সেখানে সাইলেন্ট ওম্যানে মানে একটা বিয়ে পাগল মামাকে, তো সেগুলো বিষয়গুলো আসে না, মানে সিলি ম্যাটার গুলো সেগুলো আসে না বিসিএস এ। তো জাস্ট জেনে রাখবেন যে বেন জনসন গুলো তিনি একজন ড্রামাটিস্ট, তিনি কমেডি অফ হিউমার তাকে জনক বলা হয়। এর পাশাপাশি তার আসলে দুইটা বিখ্যাত কমেডি ছিল, একটা হচ্ছে ভলপন অর দ্য ফক্স এবং একটা হচ্ছে দ্য সাইলেন্ট ওম্যান। তো এর মধ্য দিয়ে কিন্তু আমাদের এলিজাবেথের পিরিয়ডটা শেষ হয়ে গেল। তো এলিজাবেথের পিরিয়ড থেকে এবং আমাদের এলিজাবেথের পিরিয়ড থেকে কিন্তু আসলে বিসিএস এ এই এলিজাবেথান পিরিয়ডে কিন্তু বিসিএস এ একদম মানে মাস্ট প্রশ্ন থাকবেই, কমপক্ষে গরিমানা পক্ষে 3 থেকে 4 মার্কসের কিন্তু প্রশ্ন থাকবে। এর ভেতরে কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ার রয়েছে। তো এর মধ্যে দিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাসটা কমপ্লিট হয়ে গেল। আগামীকালও কিন্তু আমাদের এই আগামীকালও কিন্তু আমাদের বিসিএস এর লিটারেচার কিন্তু ক্লাস হবে। তো কালকে হচ্ছে যে ক্লাসটা আমাদের একটা ক্লাস মিসিং ছিল, সেই ক্লাসটা আগামীকাল হবে। অর্থাৎ আগামীকাল দুইটা ক্লাস হয়েছে, আগামীকাল হচ্ছে রাত 9টা 15 হচ্ছে আগামীকাল বাংলা ক্লাস হবে এবং আগামীকাল রাত 10টা 15 আমাদের একদম এই সেম গ্রুপে আগামীকাল রাত 10টা 15 কিন্তু ইংরেজি সাহিত্যের ক্লাসটা অনুষ্ঠিত হবে। তো আমরা অলরেডি কিন্তু আজকে আমাদের 11 না 12 নম্বর ক্লাস রানিং রয়েছে। তো আমাদের এই ক্লাসে যা যা পড়ানো হয়েছে অ্যাটলিস্ট মানে বিশ্বাস রাখতে পারেন যে বিসিএস এ টেকার জন্য 150 থেকে 155টা টপিক, যেগুলো আসলে বিসিএস এ বারবার এসে থাকে। তো আমরা কিন্তু ওভাবে আমাদের প্ল্যান মাফিক কিন্তু আমরা যাচ্ছি। এবং যদি আপনি আমাদের ক্লাস 1 থেকে ক্লাস এই আজকে পর্যন্ত যে কয়টা ক্লাস হয়েছে, আপনারা অনেকে বলেছেন যে আসলে পরীক্ষা দিতে, তো আমরা পরীক্ষার ব্যবস্থা ইনশাআল্লাহ খুবই করব। তো আমরা মানে পরীক্ষার ব্যবস্থা করব, এবং আমরাও চাচ্ছি যে আরেকটা উইক আমরা ক্লাস নিয়ে, মানে আমরা হচ্ছে আমাদের তো প্রতি উইকে 7টা করে ক্লাস থাকে। এই উইকে গত লাস্ট উইক আমরা 7টা ক্লাস নিয়েছি। আগামীকাল হলে হচ্ছে এই উইকের 7টা ক্লাস কমপ্লিট হয়ে যাবে, 7 7 14টা। আর পরবর্তী উইকে যদি আরো 7টা ক্লাস নেই, আমাদের কিন্তু 21টা ক্লাস কমপ্লিট হয়ে যাবে। 21টা ক্লাসের পাশাপাশি আমাদের যে প্রতিদিন আসলে পড়া দেয়া হচ্ছে, আমাদের বাংলা সাহিত্য থেকে পড়া দেয়া হচ্ছে, প্লাস আমাদের আসলে বাংলা ব্যাকরণ থেকে পড়া দেয়া হচ্ছে। আমাদের এই 21টা ক্লাস কমপ্লিট হওয়ার পরে এবং আমাদের এই 21 দিন আমাদের এই পর্যন্ত যে বাংলা সাহিত্য প্লাস আসলে বাংলা আসলে ব্যাকরণ যে বিষয়গুলো যেগুলো আসলে কমপ্লিট হবে, সেগুলোর উপর আমরা একটা এক্সামের আয়োজন করব আমাদের এই আগামী সপ্তাহ ক্লাসটা নেওয়ার পরে। তো আমাদের মূল লক্ষ্যমাত্রা কিন্তু ছিল কয়দিন, আমাদের কিন্তু মূল লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 120 দিনে আমাদের 130 প্লাস তার মতো প্রিপারেশন কমপ্লিট করা। তার ভেতরে যদি বলি, আমাদের প্রতি সপ্তাহে কিন্তু আমরা 7টা ক্লাস, মানে প্রতি 3 দিনে আমরা 7টা ক্লাস দিচ্ছি। 7টা ক্লাস মানে হচ্ছে আমি যদি অ্যাভারেজ হিসাব করি যে পার ডেতে যদি আমি একটা ক্লাস দিই, পার ডেতে একটা করে ক্লাস দিই, তাহলে কিন্তু আমাদের সপ্তাহে 7টা ক্লাসে পড়ে। সে অনুযায়ী কিন্তু আমাদের প্রতি মঙ্গল বুধ বৃহস্পতি মানে 2টা করে ক্লাস, 6টা করে ক্লাস দিচ্ছি, এবং আমাদের শুক্রবারে কিন্তু আর একটা কিন্তু ক্লাস দিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 7টা। আমাদের কিন্তু মেইন টার্গেট হচ্ছে 120 দিনের মধ্যে 130 প্লাস প্রিপারেশন কমপ্লিট করা।
তো আমি আপনাদের এখন হিসাব দিতে পারি যে আমরা আসলে যে সমস্ত টপিক গুলো করিয়েছি। যেমন আমি একটু যদি বলি, ভাইয়া উইকলি এক্সাম নিয়ে ট্রাই করেন। আচ্ছা, আমি যদি একটু আপনাদের একটু একদম সাইন্টিফিক্যালি হিসাব দিই, দেখেন আমরা কোন কোন টপিক গুলো কমপ্লিট করেছি। আচ্ছা, আমি একটু দেখছি আপনাদেরকে। আপনাদের বুঝাই দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখেন, আমরা যে বিষয়গুলো কমপ্লিট করেছি এর মধ্যে দিয়ে আমরা 1 নাম্বার কারক বিভক্তি কমপ্লিট করেছি। কারক বিভক্তি কমপ্লিট করেছি, এটা আমাদের ফার্স্ট ক্লাসে ছিল। 2 নাম্বারে আমরা বীজগাণিতিক সূত্রাবলী বীজগাণিতিক বীজগাণিতিক সূত্রাবলী বীজগাণিতিক সূত্রাবলী কমপ্লিট করেছি। 3 নাম্বার আমরা ইংরেজি কিন্তু একদম বেসিক টেন্স কমপ্লিট করেছি। এটা ইংরেজিতে আমরা কয়টা কমপ্লিট করেছি? ইংরেজিতে আমরা টেন্স কমপ্লিট করেছি, আমরা ভয়েস পুরোটা একদম একদম এ টু জেড ভয়েস কমপ্লিট করেছি, এ টু জেড কমপ্লিট করেছি। 5 নাম্বার আমরা গতকাল পার্টস অফ স্পিচ ধরেছি। পার্টস অফ স্পিচ এর পার্ট 1 নাউন পার্টটা কিন্তু একদম কমপ্লিট করেছি। আচ্ছা, পার্টস অফ স্পিচ গেল। আচ্ছা, ইংরেজি সাহিত্যে যদি কথা বলি, ইংরেজি সাহিত্যে আমরা রেনেসাঁ পিরিয়ড কমপ্লিট করেছি। আজকে কমপ্লিট করলাম হচ্ছে আমরা এলিজাবেথিয়ান পিরিয়ড কমপ্লিট করলাম, এবং গত লাস্ট উইকের ক্লাসে আমরা উইলিয়াম শেক্সপিয়ার একদম পুরোটা কমপ্লিট করেছি। দেখেন, আরো যদি বলি, আমাদের পাশাপাশি কিন্তু আমাদের মানসিক দক্ষতার ক্লাস চলমান রয়েছে। তো মানসিক দক্ষতাতে আমরা 6টা টপিক অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমি 2টা ক্লাসে 6টা টপিক কমপ্লিট করেছি মানসিক দক্ষতায়। তো মানসিক দক্ষতায় আজকে আমরা যে ক্লাসটা হয়েছে, মানসিক দক্ষতা আজকের টপিক ছিল হচ্ছে সিরিজ রক্তের সম্পর্ক দূরত্ব। সিরিজ রক্তের সম্পর্ক ও দূরত্ব ও দূরত্ব দূরত্ব এবং এর পাশাপাশি ফার্স্ট যে একদম মানসিক দক্ষতার যে ফার্স্ট ক্লাস ছিল, সেখানে আমাদের কমপ্লিট হয়েছিল ঘড়ির মানসিক দক্ষতা, ক্যালেন্ডারে মানসিক দক্ষতা, এবং সেখানে কিন্তু যান্ত্রিক দক্ষতা কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম। তো দেখেন, আমরা কিন্তু অলরেডি 2টা সপ্তাহ ক্লাসটা কমপ্লিট করেছি, মানে এখনো কিন্তু আরো দিন ক্লাসটা বাকি আছে। তো আমাদের কিন্তু আমরা কিন্তু ওই 2 সপ্তাহের ভেতরে যে টপিকটা কমপ্লিট করেছি, আপনি দেখেন আমাদের কারক বিভক্তি সেখান থেকে বিসিএস এ মাস্ট প্রশ্ন থাকবে, বীজগাণিতিক সূত্র বলে অবশ্যই প্রশ্ন থাকবে। আর টেন্স পড়িয়েছি যাতে করে আপনারা এই ভয়েস বা ইংরেজি আপনি যতই গভীরে যান না কেন, আপনারা কিন্তু আসলে টেন্স একদম জানতে হবে। টেন্স না জানলে কিন্তু আপনি কোনোভাবেই পারবেন না। এবং আমাদের আরো যেগুলো কমপ্লিট করেছি, দেখেন আমরা ভয়েস থেকে, মানে বিসিএস এর আসলে যেখানে ভয়েস থেকে প্রশ্ন হয়ে থাকে একদম সেখানে আসলে মার নাই, আমরা কিন্তু সেখানে সেই বিষয়গুলো কিন্তু কমপ্লিট করেছি। পার্টস বেসিস আমরা ধরেছি আমরা গত ক্লাসে আমরা পার্ট 1 কমপ্লিট করেছি, নাউন কমপ্লিট করেছি। তো দেখেন, আমরা যে টপিকটা আসলে ধরেছি, এই টপিকগুলো আসলে বিসিএস এসে থাকে। যেমন এখানে আমরা যে সমস্ত দ্য রেনেসাঁ পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড এবং উইলিয়াম শেক্সপিয়ার, এইগুলো থেকে কিন্তু আমরা কমপ্লিট অলরেডি করেছি। তো আমি বিসিএস ইংরেজি সাহিত্যের যে 3টা ক্লাস নিয়েছি, আগামী হলো 4টা ক্লাস হবে। এই 3টা ক্লাসের মধ্যে ধরে রাখেন, এই 3টা ক্লাসের মধ্যে কমপক্ষে বিসিএস এর 4 নাম্বার নিশ্চিত কম পাবেন। মানে এই যে 3টা ক্লাস নিয়েছি, এখান থেকে 4 নম্বর নিশ্চিত কম পাবেন। এবং বিসিএস ইংরেজি সাহিত্যে প্রশ্ন থাকবে কয়টা? প্রশ্ন থাকবে হচ্ছে 15 মার্কসের প্রশ্ন থাকবে। আচ্ছা, তো এই মানসিক দক্ষতাতে যে দেখেন, সিরিজ একটা বিষয়, রক্ত সম্পর্ক একটা বিষয়, দূরত্ব একটা বিষয়, ঘড়ি একটা বিষয়, ক্যালেন্ডার একটা বিষয়, যান্ত্রিক দক্ষতা একটা বিষয়, মানে 6টা টপিক কিন্তু মানসিক দক্ষতায় আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো মানসিক দক্ষতা কিন্তু বিসিএস এ 15 মার্কস থাকবে। দেখেন, আমাদের মেইন লক্ষ্য হচ্ছে আমরা কিন্তু 120টা আমাদের সময় আছে হচ্ছে 120 দিন। আমাদের পরীক্ষা হবে কোন মাসে? ধরে রেখেছি পরীক্ষা হবে হচ্ছে মে মাসে। আমাদের আগামী 120 দিনের ভেতরে আমার টার্গেট হচ্ছে 130 প্লাস প্রিপারেশন কমপ্লিট করা। আপনাকে আমি একদম, যারা আমাদের এই অনেকে আসলে হতাশা বিরাজ করেন, মানে 2-3 জন বেশি একটু হতাশ হয়ে গিয়েছিল যে আমার কি হবে। তো আপনার যদি শিক্ষকের প্রতি আস্থা না থাকে, আপনার যদি ডাক্তারের উপর যদি আসলে আস্থা না থাকে, কোনোভাবে কিন্তু রোগ ভালো হবে না। তো দেখেন, আমি একদম খাতা কলমে যে আমরা আসলে কি কি পড়িয়েছি আমাদের আসলে। আচ্ছা, ভালো কথা, গণিত ত্রিকোণমিতি হয়েছে। আচ্ছা, আমি ভুলে গিয়েছিলাম, গণিত ত্রিকোণমিতি পার্টও কিন্তু হয়েছে।
গণিতের ত্রিকোণমিতি পার্টও আমাদের কমপ্লিট হয়েছে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে দেখেন বিসিএস এ বিসিএস আমার টার্গেট হচ্ছে 130, এবং এই 130 এর মধ্যে যে এই দুইটা বিষয় ভালো, একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে ইংলিশ, এবং আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্স। আসলে যে এই দুইটা বিষয় ভালো, ইংরেজি ম্যাথমেটিক্স, এই দুইটা বিষয় যে ভালো, সে বিসিএস এ টিকবে, মানে তার হচ্ছে সফলতা পাওয়ার পসিবিলিটি হচ্ছে 90%। যে 90%ই সমানে আমাদের পূর্ববর্তী যে বিশ্লেষণ বলে যে ইংরেজি ম্যাথে ভালো, সে বিসিএস এ প্রিলিমিনারি টিকবে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের প্রথম 2 মাসে, আমাদের টার্গেট হচ্ছে যে ম্যাথমেটিক্সে, এবং ম্যাথমেটিক্স মানে হচ্ছে সাধারণ গণিত ও মানসিক দক্ষতা মিলে সেখানে বিসিএস এ আসে 30 নম্বর, এবং বিসিএস এ 35 নম্বর কিন্তু আসে, মানে আমি যে এটা টপিকে পড়াচ্ছি যে ইংরেজি গ্রামার আর ইংরেজি সাহিত্য দুইটা মিলিয়ে কিন্তু 35 মার্কস বিসিএস এ থেকে থাকে, অর্থাৎ 30 + 35 কিন্তু এই ইংরেজি আর গণিতে থেকে থাকে। এই 65 এর মধ্যে আপনি কত পান, 65 আপনি আসলে কেমন ভাবে বুঝতে পারছেন, এর উপরে কিন্তু মূলত নির্ভর করছে যে আপনি আসলে বিসিএস এ টিকবেন কিনা। তো আমাদের প্রথম 2 মাসে আমাদের প্ল্যান হচ্ছে এই দুইটা কমপ্লিট করব। এর পাশাপাশি আমরা যে আসলে পিডিএফ লেকচার শিট দিচ্ছি, এবং আমরা যে হার্ড কপি দিব লেকচার শিট, সেখান থেকে আপনাদের বাসায় বসে কাজ করতে হবে কি, যে বাংলা সাহিত্য যেখান থেকে আসলে বিসিএস এ 20 মার্কসের প্রশ্ন থাকে, সেটা কিন্তু প্রতিদিনের পড়া আমরা প্রতিদিন দিচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু বাংলা ব্যাকরণ পড়া কিন্তু অব্যাহত রেখেছি, সেগুলো কিন্তু আমরা দিচ্ছি। তো আমাদের প্রথম 2 মাসে আমাদের প্ল্যানই হচ্ছে যে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ থেকে যে 35 মার্কসের পরীক্ষা প্রশ্ন আসবে। তাহলে দেখেন তিনটা বিষয় পেলাম, 35, তাহলে কত, 35, 35, 70, আর 30 হচ্ছে 100। আমাদের প্রধান টার্গেট হচ্ছে আগামী 2 মাসের ভেতরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ইংরেজি প্লাস ম্যাথমেটিক্স সহকারে আমাদের প্রথম 2 মাসের মধ্যে আমরা 100 মার্কসের একদম হেভি, মানে একদম A to Z কমপ্লিট করে ফেলবো। এমন ভাবে কমপ্লিট করবো যে 100 মার্কসের মধ্যে আপনার যাতে করে কমপক্ষে 100 মার্কসের মধ্যে কমপক্ষে আপনার 65 থেকে 70, মানে পরীক্ষা দিলে 2 মাস পরে পরীক্ষা দিলে আপনি 65 থেকে মানে 70 তুলতে পারবেন। আমাদের এভাবে কিন্তু আমাদের লক্ষ্যটা থাকবে। তো দেখেন, এবং আপনারা অনেকে হতাশা হয়ে পড়ছেন যে আমরা কেন আপনাদেরকে 500 পৃষ্ঠার বই ধরাই দিইনি, এবং আপনি বিশ্বাস করেন যে আমরা যদি আপনাকে 4 মাসের মধ্যে একটা 500 পৃষ্ঠা, 500 দূরে থাক, আপনি একদম বাজারে সবগুলো বই যদি একটা একটা করে কিনেন প্রতিটা সাবজেক্ট ভিত্তিক, সেখানে কমপক্ষে বইয়ের পৃষ্ঠা হবে 3500 পৃষ্ঠা, সেখানে বইয়ের পৃষ্ঠা হবে 3500 পৃষ্ঠা। তো সেই 3500 পৃষ্ঠার যদি আপনি এখন পড়া শুরু করেন, সেই 3500 পৃষ্ঠা কমপ্লিট করতে মিনিমাম আপনার সময় লাগবে 2 বছর, আপনার মিনিমাম সময় লাগবে হচ্ছে 2 বছর। তো আমরা সেই 3500 পৃষ্ঠার ভিতরে তো সব পৃষ্ঠা মানে পড়ার প্রয়োজন নেই। তো আমরা আসলে যেভাবে সাজিয়েছি প্ল্যানটা, সেটা হচ্ছে যে আসলে যে টপিক গুলো আপনার প্রয়োজন, সেই প্রয়োজনের বাইরে আমরা আসলে কোনো কিছু আমরা হাত দিব না, যাবো না। এবং আমাদের এই 100 মাসটা কমপ্লিট হওয়ার পর আমাদের পরবর্তী প্ল্যান হবে হচ্ছে আমাদের যে জিকে, সেই জিকেটা আমরা খুব দ্রুত শুরু করবো। আমাদের জিকে তে কিন্তু আসলে 50 মার্কস থেকে থাকে, এবং আমাদের দেখেন আপনাকে একদম বৈজ্ঞানিক হিসাব দিয়ে দিলাম যে আমাদের লক্ষ্য হচ্ছে প্রথম 2 মাসে 100+ মার্কস, এটা আসলে ক্লাসের মধ্য দিয়ে প্লাস নোট দিয়ে আমাদের কমপ্লিট করা। এবং জিকে এর যে 50 মার্কস, জিকে এর জন্য আমাদের আরেকজন টিচার কিন্তু খুব দ্রুত যুক্ত হবেন, এবং তিনি কিন্তু জিকে পার্টটা কমপ্লিট করবেন। তো 100 এবং জিকে হচ্ছে 50 মার্কস, কত 150 গেল, আর থেকে কত 50, আর যে 50 মার্কস সেটাকে আমরা একটা শর্ট সাজেশন দিয়ে দিব। সেই শর্ট সাজেশনটা পড়ে আপনি কিন্তু বাসায় বসে কমপ্লিট করতে পারলে আপনার কিন্তু 50 মার্কস কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন অনেক শিক্ষার্থী, আপনি যখনই প্রথম প্রথম কি হবে জানেন, ওই যে যখন মানুষ নতুন বিয়ে করলে কিন্তু আসলে সবকিছু তার আসলে নতুন নতুন লাগে। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি যে যারা দেখবেন যে বিসিএস এ ওই প্রত্যেকটা বিষয়ের যে যারা আসলে বই কিনেছেন, ওই বইগুলো আসলে প্রথম 7 দিন 10 দিন আসলে বই হাতাতে কিংবা বইয়ের পৃষ্ঠা একটু পড়তে ভালো লাগবে, কিন্তু প্রথম এই 2 সপ্তাহ যাওয়ার পর, প্রথম 14 দিন যাওয়ার পরে আপনি যখন এই 3500 পৃষ্ঠার বইগুলো প্রতিদিন পড়তে যাবেন, তখন আপনার কাছে মনে হবে একটা বার্ডেন বা একটা বোঝার বিষয় হয়ে দাঁড়াবে, যে আপনি দেখবেন যে 14 দিন পরে আপনার ভালো লাগবে, কারণ নতুন নতুন সবকিছু কিন্তু ভালো লাগে। 14 দিন হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু ওই বিষয়গুলো, মানে আপনি আগে যেরকম কনসেন্ট্রেশন দিতে পেরেছেন ওইভাবে কিন্তু আসলে ওটা দিতে পারবেন না। তো আমাদের কাজই হচ্ছে, যেহেতু সময় হচ্ছে মাত্র 4 মাস, সংক্ষিপ্ত সময়, তো আমাদের টার্গেট হচ্ছে স্মার্ট ওয়েতে 130+ পা ওঠানো, এবং আমরা কিন্তু ওভাবে আমাদের প্ল্যানটা এগোচ্ছি। এবং আমাদের কিন্তু আমরা কিভাবে কি প্ল্যানে যাব সেটা কিন্তু আমাদের প্ল্যানটাও কিন্তু এই গ্রুপে দেওয়া আছে, তো যদি দেখতে পারেন আমার 2 মাসের প্ল্যানটা দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু বিশেষ যে বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, আমরা সেগুলো দিয়ে যাচ্ছি। তো অনেকে হতাশ হয়ে পড়েছে যে আমার বান্ধবী অমুক কোচিং এ ভর্তি হয়েছে, সেখানে তারা লেকচার শিট দিয়ে দিয়েছে 3000 পৃষ্ঠা লেকচার শিট, কিন্তু এই 3000 পৃষ্ঠা লেকচার শিট দিল, সে কিন্তু কোনোভাবে এই 3000 পৃষ্ঠা যে লেকচার শিট বা 3500 পৃষ্ঠা যে আসলে সে বই কিনেছে, কোনোভাবে কিন্তু সে 4 মাসে কমপ্লিট করতে পারবে না। এটা একদম 100% গ্যারান্টি। এবং আমরা কিন্তু সেই পথে হাঁটিনি। আমাদের কথা হচ্ছে যে আমাদের এমন বিষয়গুলো পড়তে, আমাদের লক্ষ্য কিন্তু মানে বিসিএস প্রিলিমিনারিতে যারা উত্তীর্ণ হবেন,
যিনি 170 পেয়ে উত্তীর্ণ হবেন, কথার কথা 170 পেয়ে পায় না, 170 পেয়ে যিনি উত্তীর্ণ হবেন এবং যিনি 125 থেকে 130 পেয়ে উত্তীর্ণ হবেন, দুজনে কিন্তু সমান। কারণ বিসিএস প্রিলিমিনারি যেই আপনি কোন ক্যাডার হবেন সেটা কিন্তু বিসিএস প্রিলিমিনারি যে নম্বরটা সেটা কিন্তু বেশি, সেটা কিন্তু কোনোভাবে ইম্প্যাক্ট ফেলে না। তো আমরা যে প্ল্যান নিয়ে এগোচ্ছি আশা রাখি বুঝতে পেরেছেন, এবং আমরা কম পড়ে আর যাতে করে বেশি মার্কস আদায় করেছে সেটাকে তোমার লক্ষ্য রাখবে। এবং যারা আসলে হোপলেস হয়ে গিয়েছেন যে আমাদের এখানে পড়ে আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে, আমি কিন্তু আপনাকে আমি হিসাব দিয়ে দিলাম। এবং আমি যে টপিকগুলো হিসাব দিলাম অ্যাটলিস্ট এই টপিকের ভেতরে, এই টপিকের মধ্যে কমপক্ষে 20 থেকে 25 মার্কস, এই টপিকের মধ্যে কমপক্ষে 20 থেকে 25 মার্কস কমন আসবে। সেই টপিকগুলো কিন্তু আমাদের অলরেডি আমরা যা যা পড়িয়েছি, মানে গরিবানবে কমপক্ষে এতদিন আসলে যা যা পড়িয়েছি, কেউ যদি আমাদের ক্লাস 1 থেকে আজকে পর্যন্ত কেউ যদি সকল ক্লাস করে থাকে, তার কমপক্ষে 20 থেকে 25 মার্কস, তার কমপক্ষে 2 সপ্তাহের ভেতর 20 থেকে 25 মার্কস প্রিপারেশন কিন্তু অলরেডি তার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখনো কিন্তু আসলে সময় আছে, মানে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের ফল কিন্তু আসলে মিষ্টি হয়। তো অনেকে দুই একজন শিক্ষার্থী তারা একটু হোপলেস হয়ে পড়েছে, আশাহত হয়ে পড়েছে যে আমরা আসলে কোর্সে কি পড়াচ্ছি, আমরা কি আসলে সিলেবাসে বাড়িয়ে দিয়ে যাচ্ছি। যে অনেক শিক্ষার্থী যে তারা বলছে যে আমরা যেখানে কোচিং এ ভর্তি হয়েছি সেখানে তো অনেক বড় বড় লেকচার শিট দিয়েছে, সেখান থেকে বিসিএস এ মানুষ প্রশ্ন কমন পায় না। তো আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধারণ করেন, আমরা যেভাবে এগোচ্ছি আর সেটা হচ্ছে যে টপিক গুলো আসলে বিসিএস এর প্রশ্ন সেভাবে এগোচ্ছে, এবং আমরা যে প্ল্যানটা দিয়েছি আপনি যদি আসলে বিসিএস এ টু জেড কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি দিন শেষে যখন পরীক্ষা হবে একটা আশানুরূপ রেজাল্ট নিয়ে অ্যাটলিস্ট বের হতে পারবেন। এবং আমাদের ক্লাসটা যেহেতু আসলে রেকর্ড থাকবে, এবং আমাদের আপনি যখন বিসিএস কেন্দ্র থেকে প্রশ্নটা পাবেন, প্রশ্ন পাওয়ার পরে তো আপনি অবশ্যই কেন্দ্র থেকে বের হবেন। এবং আমাদের আমি নিজে শিক্ষকতার জগতে কিন্তু প্রায় 3 বছর ধরে আছি, তো আমরা তো আসলে থাকবো, তবে আমাদের কিন্তু প্রমাণ কিন্তু আমরাও দিব, আপনারাও দিবেন যে আমরা যা পড়েছি সেখান থেকে আসলে বিসিএস এ প্রশ্ন কমন আসে কিনা। এবং কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমরা আসলে যা যা পড়িয়েছি, মানে আমি মানে কোচিং আপনার যে আমার কাছে পড়ছেন 4 মাস পরে, কেউ যদি আমাকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা প্রশ্ন পাওয়ার পরে কিংবা পরীক্ষা দেওয়ার পরে কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমরা যা পড়িয়েছি সেখান থেকে আসলে বিসিএস প্রশ্ন আসে নাই, যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমরা আপনাদের কাছ থেকে কোর্স ফি কত নিয়েছি, আমরা কোর্স ফি নিয়েছি 2000 টাকা। কেউ যদি এটা প্রমাণ করতে পারেন হাতে কলমে যে আমরা যা যা পড়িয়েছি এখান থেকে কোনো প্রশ্ন কমন আসে নাই, কেউ যদি প্রমাণ করতে পারেন, তাহলে আমরা যে 2000 টাকা নিয়েছি আমরা এর ডবল আমরা এর যে ডবল ডবল আমরা 4000 টাকা আপনাকে আসলে ব্যাক দিব, যদি কেউ আসলে প্রমাণ করতে পারেন যে আমরা যা পড়িয়েছি এখান থেকে বিসিএস এ প্রশ্ন আসে নাই। এবং আপনাদের মধ্যে কয়েকজন একটু ডিস্টার্ব করছেন, আমি একটু খোলাখুলি বলি। আচ্ছা, তো গত দিন ম্যাথে যিনি টিচার ছিলেন তার সাথে অনেকে একটু খারাপ ব্যবহার করেছেন, বেয়াদবি করেছেন। তো আমি এটা আপনাদেরকে, যারা দু একজন করেছেন তাদেরকে আমি ইঙ্গিত করে বলছি, নামটা বলবো না, আমার কাছে রিপোর্ট এসেছে। তো দেখেন, যিনি শিক্ষক এসেছেন তিনি কিন্তু আপনার পড়াতে এসেছেন, এবং আপনি যার কাছ থেকে এক লাইনও পড়েছেন তিনি কিন্তু আপনার শিক্ষক। তো কোনো ধরনের বেয়াদবি করা কিংবা কোনো ধরনের তাকে মানে তার থেকে ওভারটেক করা কিন্তু আপনার প্রয়োজনীয়। গত ক্লাসে তিনি ত্রিকোণমিতি পড়াচ্ছিলেন, দু একজন শিক্ষার্থী তো বলেছেন যে ত্রিকোণমিতি এটা নাকি পরীক্ষা আসে না, এটা নাকি পড়ার দরকার নেই। তো ত্রিকোণমিতি পরীক্ষায় আসে কি আসে না, ত্রিকোণমিতি রিলেটেড পরীক্ষায় প্রশ্ন আসে কি আসে না, সেটা আপনার থেকে কিন্তু টিচার কিন্তু আরো ভালো জানে। আপনি কিন্তু শিক্ষক না। তো আপনি যখন কোনো একটা বাসে আসেন, আপনি যদি কোনো ড্রাইভারকে বলেন যে আপনার মতো মন মনে করে গাড়ি চালাতে হবে, তখন কিন্তু সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। তো আপনি যখনই কোনো টিচার টপিক পড়াচ্ছে, আপনি যখনই ক্লাসের মধ্যে ভেটো দিবেন যে এই টপিকটা আসেন, আরে ভাই অঙ্ক এমন একটা টপিক সেখানে আপনি শুধুমাত্র শর্টকাট দেখে, আমাদের তো এখন কোনো অনলাইন জগতে শুধু শর্টকাট, মানে শর্টকাট করতে করতে এমন শর্টকাট করে ফেলায় যে সেখানে সেখানে দেখা যায় যে অঙ্কের 3 লাইন না করে কিভাবে আসলে 1 লাইনে অঙ্ক করা যায় সেটা অনেকে দেখিয়ে থাকে। কিন্তু সবকিছু আসলে শর্টকাট দিয়ে কিন্তু জয় করা যায় না। আপনি যখনই আপনার তো বিসিএস যদি ক্যাডার হতে, আপনার শুধুমাত্র প্রিলিমিনারি পাস করা কিন্তু আপনার মানে ক্যাডার মানে মেন উদ্দেশ্য না। আপনার যদি ক্যাডার হতে হয় অবশ্যই প্রিলিমিনারি রিটেন প্লাস ভাইবা তিনটা কিন্তু আপনাকে উত্তীর্ণ হয়ে আসতে হবে। তো ত্রিকোণমিতি থেকে কিন্তু বিসিএস এ প্রশ্ন হয়, কিন্তু তুলনামূলক কম হয়, এটা ঠিক আছে, কিন্তু ত্রিকোণমিতি রিলেটেড আপনাকে এমন, আমি কিন্তু এই যে এখানে কিন্তু আমি টেন্স পড়িয়েছি, আপনি বিসিএস এ আমি কিন্তু বিসিএস এর টেন্স পড়িয়েছি, আপনি বিসিএস এ টেন্স থেকে প্রশ্ন আসে কিন্তু খুঁজে পাবেন না, কারণ টেন্স কিন্তু বিসিএস এ আসে না প্রশ্ন। আমি কেন টেন্স পড়িয়েছি, কারণ আমি যদি আসলে টেন্স না পড়লে আপনি ভয়েস বুঝবেন না। আমি যদি আপনাকে টেন্স না পড়ে, আমি যখনই বলবো যে যে পাস্ট পারফেক্ট ভয়েস আপনাকে যখন করতে দিব, তখন কিন্তু আপনি টেন্স না জানলে কোনোভাবে পারবেন না। এবং আমি আবারও বলেছি যে টেন্স যদি আপনি না জানেন, শুধুমাত্র ভয়েস না, আপনি আপনি ক্লজে যান কিংবা আরো বড় বড় টপিকে যান, আপনি কিন্তু কোনোভাবে কিন্তু ধরতে পারবেন না, একটার সাথে কিন্তু একটা রিলেটেড আছে। তো ম্যাথের টিচার যখন ত্রিকোণমিতি পড়াচ্ছে, অবশ্যই এটার সাথে কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে কিংবা কোনো না কোনো সূত্র তো অবশ্যই পরবর্তী অঙ্কতে কাজে লাগবে।
তো এটা দু একজন যারা আসলে করেছেন, ভবিষ্যতে আসলে করবেন না, মানে অ্যাটলিস্ট শিক্ষকের সাথে কোনো ধরনের বেয়াদবি করবেন না। কারণ আপনি যার কাছ থেকে একটা ওয়ার্ড শিখছেন, একটা বাক্য শিখছেন, তিনি কিন্তু আপনার হলো আপনার মানে শিক্ষক। তো আপনি যদি এরকম করে থাকেন এবং নেক্সট টাইম যদি আমার কাছে আসলে, আচ্ছা একজন বলেছেন যে ভাইয়া ম্যাথ টিচারকে আরো একটু বেশি সময় নিয়ে বোঝাতে বলেন, উনি একটু তাড়াহুড়ো করেন, এটা আমার ব্যক্তিগত, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে বলে দিব। তবে এবং আমি আবার বলছি যে আপনাদের যদি কোনো সমস্যা, আমি ফার্স্ট ক্লাসে বলে দিব, আমি আমি আমার প্রতিটা ক্লাসে এতবার বলি, আমি গ্রামার ক্লাসে একটু বেশি বলে, আমি এতবার বলি যে আমার কোনো বিষয় আপনারা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝে থাকেন আপনারা ক্লিয়ার লিখে জানান, তখন কিন্তু কেই আপনারা বলে না যে আমি বুঝিনি। আপনারা কিন্তু সবাই ক্লিয়ার, আমি কিন্তু স্পেস দিচ্ছি আপনাদেরকে যে দুই ক্লাস যদি ভালো না লাগে, ক্লাস নিয়ে যদি কোনো কমপ্লেন থাকে আমার ক্লাস নিয়ে কিংবা ওনার ক্লাস নিয়ে, আপনি আপনি আমাকে সরাসরি বলুন। তো ওনাকে তো ব্যক্তিগতভাবে আপনার অ্যাটাক করার প্রয়োজন নেই, কারণ আপনারা কিন্তু আমাকে দেখে কোর্সে ভর্তি হয়েছেন এবং এই কোর্সের ওনার থেকে সবচেয়ে বেশি দায়বদ্ধতা কিন্তু আমারই। তো আপনার যদি কোনো ধরনের মতামত থেকে থাকে কোর্স রিলেটেড বা ক্লাস রিলেটেড, আপনি আমাকে সরাসরি জানান, আমি সেটা ফেস করবো। তো ওনাকে তো আপনার বলার প্রয়োজন নেই, কারণ তিনি হচ্ছেন গেস্ট টিচার এবং আমাদের উচিত শিক্ষকদেরকে সর্বোচ্চ মানে সম্মান দেওয়া। তো আপনি যদি সেখানে এক দু একজন যদি আসলে উল্টাপাল্টা কথা বলেন, তাহলে কিন্তু সেটা মানে কখনো এটা আমাদের এখান থেকে রাজ্য করা হবে না। এবং এটা আমাদের যারা, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটা আমার ক্লাসে আপনারা বলবেন, আমি অবশ্যই সেটা আপনাদের সেটা অবশ্যই দেখবো। আর আমাদের যে লেকচার সেটার যে কথাটা আমি বারবার বলেছি যে আমাদের বিজয় দিবসের জন্য আমাদের লেকচার শিট আসলে পাঠাতে দেরি হয়েছে। প্রথম দফায় কিন্তু আমাদের 60 জন, এই কোর্সে 60 জনকে প্রথম দফা আমাদের লেকচার শিট দেওয়া হয়েছে, বাকি 140-এর মতো ছিল। আজকে কিন্তু আমাদের সেই লেকচার শিট গুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা কিন্তু আগামী 2 দিনের মধ্যে, আগামী 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ লেকচার শিট গুলো পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের যে বিষয়গুলো, এবং আপনাদেরকে একদম সকল কিছু কিন্তু একদম ডিটেলস বলে দিলাম যে আমরা কোনটা আমরা কিভাবে যাচ্ছি, কোন ফর্মুলা যাচ্ছি, এবং আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিলাম যে আমরা আসলে যা যা পড়াচ্ছি সবগুলো কিন্তু বিসিএস এর আসার মতো টপিক, মানে হেভিওয়েট টপিক যেগুলো আছে এগুলো কিন্তু আসলে কোনো ধরনের বই পড়ে বের করতে পারবেন না। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে বেশি প্রেশার দিব না, এবং আমি আপনাদেরকে ওই 35-20 পৃষ্ঠা কিন্তু বই আমি পড়তে বলবো না। কারণ আপনাকে যদি পড়তে বলি, আপনি এতদিন যা পড়িয়েছি সেগুলো কিন্তু আপনি অটোমেটিক্যালি ভুলে যাবেন শুধু 35 পৃষ্ঠার মানে ওজনে। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা যে বিষয়গুলো পড়াচ্ছি সেই বিষয়গুলো ফলো করেন, এবং আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, ইনশাল্লাহ একটা ভালো কিছুই হবে। এবং যে বিষয়টা, যেই যে ওয়েতে আপনার অন্য কোনো বান্ধবী হয়তো প্রিপারেশন নিচ্ছেন না, কিন্তু আপনি হয়তো অন্য হতে নিচ্ছেন, মানুষের ওয়ে ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য কিন্তু এক, তারও লক্ষ্য পিল টিকা, আপনার লক্ষ্য পিল টিকা। তবে এর মধ্যে যিনি আসলে সবচেয়ে স্মার্ট হতে লেখাপড়া করতে পারবেন, তার কিন্তু পসিবিলিটি সবচেয়ে বেশি থাকবে। তো আশা রাখি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনাদের আসলে মনে থাকবে। আচ্ছা, সোহেল লিখেছেন, সত্যি কথা ভাই, আমি আপনাকে দেখে ভর্তি হয়েছে। যাও, হয়তোবা আপনারা আমাকে অনেকে বলেছেন যে ভাই আপনার ক্লাস তো আপনার ক্লাস সবই বুঝি, কিন্তু আপনার ম্যাথের টিচারের ক্লাসটা বুঝি না। তো যদি আমি ম্যাথ শিক্ষককে বলবো যে আরো আরো স্লো যাইতে। তো উনিও কিন্তু অনেকদিন যাবত ম্যাথ পড়াচ্ছে, হয়তোবা আপনারা অনেকে উনার কয়েকজন হয়তোবা উনার ক্লাস বুঝতে পারেন। তো তবুও আমি ওনাকে বলে দেবো যে ক্লাসটা আরো একটু ধীরে সুস্থে নেওয়ার জন্য। এবং আমাদের জানুয়ারি থেকে আরো শিক্ষক প্যানেল যুক্ত হবে, ম্যাথের আরো টিচার আসবে। তো যদি উনার ক্লাস আপনাদের একান্তই খারাপ লেগে থাকে, তাহলে আমি টিচার চেঞ্জ করে দেবো, এবং সেটা অবশ্যই আপনি আমাকে বলবেন, আমি আপনাদের সকল কিছু ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। তো যাই হোক, আশা রাখি যে আপনারা এই কোর্স রিলেটেড যত উত্তরগুলো আছে, এতদিনে যে আসলে অনেকে একটু মানে হতাশা বিরাজ করছিল, আজকের এই বিষয়গুলো কথা বলার পর আপনার হতাশা কেটে গিয়েছে। এবং আমি যে কথা বললাম যে আমরা আগামী আর একটা সপ্তাহ ক্লাস নেওয়ার পরে আমরা কিন্তু একটা ক্লাস এক্সামের আয়োজন করব, এবং সে এক্সামে বোঝা যাবে যে আপনার প্রিপারেশন আসলে কতটুকু। তো আমরা যদি 21টা ক্লাস, আমরা যদি আগামী সপ্তাহে ক্লাসটা কমপ্লিট করি, 21টা ক্লাস কমপ্লিট করলে কিন্তু আমরা বিসিএস এর কিন্তু অনেকটা পথে আমরা এগিয়ে যাব। আমরা কিন্তু এক মাসে আপনি একটা মাস পরে নিজেকে যাচাই করবেন যে আসলে আপনি যদি প্রথম একটা ক্লাস থেকে মানে একদম সকল ক্লাস আমাদের করে থাকেন, আমাদের প্রতিদিন পড়া প্রতিদিন কমপ্লিট করে থাকেন, লেকচার বুক থেকে পিডিএফ প্লাস আমাদের হার্ড কপি বোধ, আপনি এক মাস পর নিজেকে প্রশ্ন করবেন যে বিসিএস সিলেবাস কতটুকু, আমি কতটুকু আসলে এগিয়েছি। এবং আজকে যেরকম আপনাদের আমি এবং আজকে আপনাদের আমি যেরকম প্রমাণ দিয়েছি, ওরকম ভাবে আমি আপনাদের এক মাস পর যাওয়ার পরে আসলে প্রমাণ দিব যে আমরা আসলে এক মাসে কতটুকু আসলে এগিয়েছি এবং সামনে এক মাসে কতটুকু এগোবো। তো আশা রাখি যে ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, তো আপনাদের সাথে দেখা হবে কালকে 2টা ক্লাস রয়েছে। তো আমরা কিন্তু কোচিং এ অনেক ছাত্রছাত্রীদের মধ্যে পড়া মাথায় ঢোকে না, কিন্তু অনলাইন ক্লাস করে অনেক ভালো বোঝা যায়। হ্যাঁ, কোচিং এ সাপোজ আপনি চাইলে কিন্তু আজকের আমি যে ক্লাসটা নিয়েছি, আপনি চাইলে কিন্তু আপনি আরেকবার, কালকে আরেকবার না, আপনি যত খুশি তত কিন্তু আপনি দেখতে পারবেন, এটা কিন্তু কোনো কেউ বাধা দিবে না। কিন্তু আপনি অফলাইনে একটা কোচিং এ ভর্তি হলেন, সেখানে টিচার লেকচার দিয়ে যাবে একবারই, সেটা কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু করার সুযোগ নেই, অনলাইনে কিন্তু এটা থেকে থাকে। যাই হোক, আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে আপনাদের পড়ানো। আমরা কিন্তু কোনো ক্লাস আসলে গ্যাপ দেইনি,
এবং অনেক কোচিং সেন্টার আছে যেগুলো দেখবেন যে অনলাইনে ক্লাস মানে শুরু করার পর কিন্তু আসলে টাইম টেবিল ঠিক থাকে না। আমরা কিন্তু আমাদের যে টাইম, আমাদের যে মঙ্গল বুধ বৃহস্পতি, আমাদের 3 দিনে 6টা ক্লাস, শুক্রবার হচ্ছে একটা ক্লাস, আমরা কিন্তু টাইম মতো যাচ্ছি এবং কেউ কিন্তু বলতে পারবে না যে আমরা আসলে কোনো ক্লাস নেইনি। আমাদের কিন্তু প্রতিটা ক্লাস কিন্তু আমাদের টাইম মতো হচ্ছে এবং আমাদের প্রতিটা ক্লাস কিন্তু এরকম ভাবে টাইম মতো ইনশাল্লাহ হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনাদের যে কোনো বিষয় যদি জানানোর থাকে অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে জানাবেন এবং ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামীকাল 2টা ক্লাসে। প্রথম ক্লাস রাত 9টা 15 মিনিট, পরবর্তী ক্লাস হচ্ছে রাত 10টা 15 মিনিট। আজকের মতো আল্লাহ হাফেজ। আচ্ছা, সোহেল লিখেছেন, ভাই আমার আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, যে ইনশাল্লাহ আরো সামনে ইমপ্রুভ হবে, জাস্ট আস্থা রাখেন, ইনশাল্লাহ বেটার কিছু হবে। আল্লাহ হাফেজ।